ইনফেকশন শিখবো, ডিপ ভেন থ্রোম্বোসিস শিখবো, আর বেস্ট কমপ্লিকেশন একটু ভালো করে শিখতে হবে, কারণ এটা কিন্তু আসবে, মানে রোগীরা তোমাদের কাছে এমনিতেই আসবে। আচ্ছা, এখানে প্রথমে ইউরিনারি কমপ্লিকেশনের মধ্যে আছে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে কত পার্সেন্টেজের মধ্যে হবে যদি আমরা 100টা রোগী ডেলিভারি করে? সাধারণত কারণটা কি? কারণটা হচ্ছে যে ডিউরিং প্রেগন্যান্সি যে প্রজেস্টেরন যে হরমোন আছে, হরমোনের জন্য স্পিন্টারগুলো লুজ থাকে, আগে থেকে এটা স্পিন্টারে একটা মানে টনিসিটি কমে যায়, যার ফলে দেখা গেছে তার অ্যাসেন্ডি ইনফেকশন যে কোনো ভাবে ঢুকতে পারে। ফিমেল ইউরেথ্রা যেহেতু ভ্যাজানার খুব কাছাকাছি থাকে, একদম খুব ক্লোজ কন্টাক্টে, তার মানে ভ্যাজানার কোন ইনফেকশন কিন্তু ইউরেথ্রা দিয়েও যেতে পারে। আগে তার আগে থেকে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন ছিল, সেখান থেকে হতে পারে, অথবা পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হয়তো ছিল কিন্তু সেটা সে জানে না, অথবা ফার্স্ট টাইম নতুন করে হয়ে গেছে। কি কারণে? আমরা বারবার ক্যাথেটারাইজেশন করে ডিউরিং লেবার, আমরা যদি খালি না করি তাহলে ইউটারাসের কন্ট্রাকশন বা পেশেন্টের কিন্তু ডেলিভারি হতে একটু সময় নেয়। এই জন্য দেখবা লেবার ওয়ার্ডে যখন তোমরা আসবা, দেখবা প্লেন রাবার ক্যাথেটার ইউজ করি, কিছুক্ষণ পর পরে পেশেন্ট পারে না, ওই সময়টাতে তার বিয়ার ডান করতে হয়। পেশেন্টের লেবারের রোগী কিন্তু বাথরুমে গেলে অনেক সময় রাস্তাঘাটে ডেলিভারি হয়ে যায়। এই জন্য আমরা চাই, চেষ্টা করি যে পেশেন্টের টেবিলে শোয়াই দিয়ে ক্যাথেটার করে দিয়ে আমরা ইউরিনটা বের করে দেবো। এই ক্যাথেটার কিন্তু আমরা সমস্যা এটা কিন্তু আমরা রাখবো না। আর আরেকটা কি হতে পারে, যদি সিজারিয়ান সেকশন করি সেখানে আমরা অ্যাটলিস্ট 24 আওয়ার্স থাকে। ঢাকা শহরে আরো শুধু 6 থেকে 8 ঘন্টা পর রাখে। বিদেশি ক্যাথেটার ইউজ করা হয় না। ওদের দেশে কি করে, ওরা পেশেন্টকে সিজারিয়ান সেকশন করানোর আগে, অনেক ঢাকা বড় বড় হাসপাতালে কিন্তু এইভাবে করে, পেশেন্টকে চয়েস দেয় ক্যাথেটার করবেন কি করবে। যদি না করতে চায় তাহলে যেটা ওরা করে, বিফোর অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ওরা ইউরিনটাকে ভয়েড করে নেয়, তারপরে অপারেশন থিয়েটার শুরু হওয়ার সময় মেটালিক ক্যাথেটার দিয়ে ওরা বের করে দেয়। আবার আফটার অপারেশন ওরা যে আয়া থাকে, যা অ্যাটেন্ডেন্স বা থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ওরা কিন্তু এটা মানে পেট পেন ইউজ করাতে পারে। কিন্তু আমাদের দেশে যে একটা রোগীর পিছনে এত লোকবল নাই, এটা রোগীকে সাপোর্ট দেওয়ার মতো সুযোগ পড়তে হবে। রোগীর লোকরা অনেক সময় শিক্ষিত, তারা জানে না কি করবে। এই জন্য আমরা কি করি, দেখবো সিজারের পরে সবসময় 24 ঘন্টা ক্যাথেটারটা রাখি। এই কারণে রাখি যতক্ষণ পর্যন্ত পেশেন্টের স্পাইনাল অ্যাকশন 6 ঘন্টা পার হয়ে যায়, নিজে থেকে বাথরুমে যেতে পারলে আমরা হয়তো পরের দিন এসে খুলে দিই। এই যে আমরা ক্যাথেটারটা করলাম, যদি আমরা স্টেরাইল ওয়েতে ক্যাথেটারাইজেশন ঠিকমতো না করি, ক্যাথেটার করার জন্য সিস্টেম আছে, স্টেরাইল ওয়েতে করতে হবে, গ্লাভস করতে হবে, তারপরে ক্যাথেটারটা পরিষ্কার হাতে ধরতে হবে, কতটুকু টাচ করা যাবে না, তারপরে একটা লুব্রিকেন্ট ইউজ করতে হয়, ওই ক্যাথেটার জায়গাটাতে ওয়াশ করে নিতে হবে। অনেক কিছু যদি সবসময় সম্ভব হয়, সরকারি হাসপাতালগুলোতে আমাদের মেনটেন করার সুযোগ নাই, অনেক তাড়াহুড়ো থাকে। দেখা গেছে যে ওই সময় ক্যাথেটার রিস্ক ফ্যাক্টর থেকে গেল। আর 2 নম্বর হবে পিঁপড়ামে পেশেন্ট, অনেক সময় দেখা গেছে তার ব্লাডারের যে একটা যে টোন থাকে, সেই টোনটা কিন্তু পেশেন্ট একটু কমে যায়, তখন দেখা যায় সে নিজে চায় না যে বাথরুমে যে পেশাবটা করে আসছে, প্রস্তাবটা ভয়েড করে। তার মানে কতগুলো কারণ, তার আগে থেকে তার প্রিভিয়াস স্ট্রেসিস ছিল কিনা, অথবা তার প্রেগন্যান্সিতে যেহেতু তার একটা মানে প্রজেস্টেরন হরমোনের কারণে তার স্পিন্ডাল গুলো লুজ থাকে, তারপরে অ্যাসেন্ডি ইনফেকশন হয়তো হয়ে বসে আছে, তারপরে তার ফ্রিকুয়েন্ট ক্যাথেটার বারবার করানোর জন্য, অথবা সে পেশেন্টটাই যদি ইউরিনের প্রেশার চাপ আসা থাকে অনেকক্ষণ ধরে, যদি ইউরিনটা সে ধরে রাখে, তাহলে যে ইউরিনটাকে রেসিডুয়াল ইউরিনটা থেকে গেল, সেখান থেকে ইউরিনটাকে ইনফেকশন হতে পারে। কিন্তু আমাদের ওয়ার্ডে সাধারণত বেশিরভাগ হচ্ছে ক্যাথেটারাইজেশন আর স্টেরাইল সমস্যা যদি করা হয়, অথবা বারবার টিবি করা হয়, অথবা যে রাবার ক্যাথেটার আমরা ইউজ করতেছি রোগীকে এক ক্যাথেটার দেখা গেছে অনেকজন দেওয়া হচ্ছে, তারপরে সময়টাতে আসলে মানে উচিত কি যে একজন পেশেন্টের একটা বেটার, যদি রাবার ক্যাথেটার নিয়ে আসে শুধু একটা ইউজ করে এটা আমরা কিন্তু ফেলে দিব। কিন্তু অনেক সময় দেখা গেছে যে সরকারি হাসপাতাল রোগীরা কিনে নিয়ে আসতে চায় না, আমরা সেই ক্যাথেটারটা আবার নতুন করে আবার স্টেরাইজ করে ইউজ করি। অনেক সময় স্টেরাইজ করা সম্ভব হয় না, গরম পানিতে ব্যবস্থা থাকে না। যাই হোক, জিনিসগুলো শুধু জানতে হবে যে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনের কারণগুলো কি কি। এরপরে আছে তোমার এরপর যে জিনিসটা আছে যে কোন অর্গানিজমের জন্য দায়ী, আমরা যেটা শিখছি সকালবেলা পিঁপড়া সেপসিসে কিছু কিছু অর্গানিজম দায়ী ছিল, তাহলে এখানে আমাদের ওখানে ছিল স্ট্রেপ্টোককাস পাইডেন্স হচ্ছে মেইন অর্গানিজম, আর এখানকার মেইন অর্গানিজম কি ইকোলাই, ক্লেবসিলা প্রোটিয়াস এন্ড স্টেফিলোককাস অরিয়াস। তোমরা যখন কালচারের রিপোর্ট পাবা, যখন কোনো রোগীর, তোমার যদি কোনো রোগীর অ্যাটেন্ডেন্স বলে, নিজেরা যদি ডাক্তার বলছে, এখন যদি আত্মীয়স্বজন এসে বলবে যে ম্যাডাম বা স্যার আমার এই কাগজটা একটু দেখে দেন না, তখন দেখবা যে যখন আমরা কালচার করতে পাঠাই ইউরিনটা, তখন দেখবা এরকম একটি অর্গানিজম লেখা থাকে, লিস্টেরিয়া কোলাই, আমরা সংক্ষেপে ই কোলাই, ক্লেবসিলা প্রোটিয়াস সিউডোমোনাস, তারপরে স্টেফিলোককাস অরিয়াস। স্লাইড দেখা যাচ্ছে না কেন রে দেখা যাবে না কেন? আমি তো আরেকবার চাই। হ্যাঁ, কোথায় যাবো বলো তো? স্লাইড চলে গেছে, শেয়ারে যাবো। আচ্ছা, কোথায় শেয়ার অপশন? আমি তো তাই দেখতে পাচ্ছি না। এখানে এখানে যাবো, শেয়ার এটা এটাতে আবার ঢুকবো নাকি? এটা কোথায় চলে গেল?
কথা বলতে বলতে মানে চলে গেছি, মানে নিশ্চয়ই আমি কোনো জায়গায় ফুল জায়গায় চাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার করতেছি আমি। নাও লিপ মিটিং, এখানে তো আবার লিপ মিটিং দেখাচ্ছে। কথা বলে যখন আসবে কেউ আমাকে বুদ্ধি করে বলো যে ইভেন্ট ইনফরমেশন কিন্তু খুব আর্লি আসবে। তার মানে হচ্ছে আমি যখন তোমাদের পড়াটা শেষ করাবো তখন আমি তোমাকে ডে ওয়াইজ যাবো, কোন ডেটে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমরা ঠিক ওইভাবে আমরা আগাবো। তাহলে প্রথম সিমটমটা ইভেন্ট ইনফেকশন থেকে প্রথম 24 ঘন্টা পার হওয়ার পর মানে যেটা ফার্স্ট পজিটিভ ডে অথবা আমার সেকেন্ড ডে থেকে থার্ড ডে এর মধ্যে কোনটা আসবে, সেকেন্ড ডেতে আসে সাধারণত ইভেন্ট একটা ইনফেকশনটাই আসবে। তার মানে প্রথম কমপ্লেনটা হয় আসলে ইভেন্ট একটা পেশেন্টকে আমার যদি দ্বিতীয় দিনে জ্বর আসে তাহলে প্রথমে আমি জিজ্ঞেস করি যে আগে থেকে কি জ্বর ছিল কিনা, এটা একটা হতে পারে, অথবা বলতে পারে যে আপনার উপরে পেশাবের জ্বালাপোড়া আছে কিনা, পেশাব ঘন ঘন হচ্ছে কিনা। এই ক্ষেত্রে আমাকে পেশেন্ট এসে আমাকে বলতে পারে যে হ্যাঁ আমার একটু যেহেতু ক্যাথেটার খুলছে আমি বাথরুমে যেতে পারতেছি না, এই কারণে হতে পারে। তারপর পেশেন্টকে যখন আমি ক্যাথেটার খুলে দিই আমি আমার ডিটি ডক্টর বা ইন্টার্ন ডক্টরকে সবসময় বলি পেশেন্টকে এনকারেজ করো বারবার পানি খেয়ে বাথরুমটা যাতে করে সে ভয়েড করে, যাতে করে ভয়েড না করে রেসিডুয়াল ইউরিন যেটা থেকে যাবে সেখান থেকে কিন্তু তার ইনফেকশন হতে পারে। এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরপর যেটা আছে ইনভেস্টিগেশন, কি করব, তাহলে ইভেন ফর আরএমই রুটিন মাইক্রোস্কোপিজেশন কালচার করতে পারবো। সবচেয়ে বেশি 75% এর ক্ষেত্রে দেখা যায় ইকোরেটের সবচেয়ে বেশি কমন, আদার অর্গানিজমটা আছে। ট্রিটমেন্ট কি করব, ট্রিটমেন্ট হচ্ছে সাধারণত আমরা সেপারোপ্লাজমা গ্রুপের সেই সেপারজিন হতে পারে, এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন সেপারোটিভ, থার্ড জেনারেশন, তিনটা জেনারেশন করব। আর অনেক সময় কম্বিনেশন আছে অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভিনিক অ্যাসিড যদি দেই তবে সবচেয়ে বেশি ভালো হয়। আরেকটা আছে নাইট্রোফিরন টার্ন, এটাও দিতে পারো। এখন কথা হচ্ছে তুমি বলতে ম্যাডাম যে পেশেন্ট তো অলরেডি অ্যান্টিবায়োটিক কাভারেজে আছে তারপরে দিব কেন, সাধারণত অনেক সময় যে গন্ডগোলটা হয় যে অ্যান্টিবায়োটিক কাভারেজ থাকলে স্পেসিফিক হয়তো ওই যে অর্গানিজমের জন্য দায়ী সেটার জন্য হয়তো আমি দিতে পারতেছি, এই জন্য আমরা কালচার দেওয়ার পরে একটা অ্যান্টিবায়োটিক আমরা এমব্রিকেল দিয়ে রাখবো, যখন কালচারের রিপোর্ট আমি হাতে পাবো সেই অনুযায়ী তখন আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দেবো। আচ্ছা এখন চলে গেল পেশেন্ট আরেকটা কি কারণে নিতে পারে, রিটেনশন। পেশেন্ট এসে বলবে যে ম্যাডাম আমার তো ডেলিভারি পরে আমি বাথরুমে যেতে পারতেছি না, আমার ব্লাডারটা ভয়েড হচ্ছে না। কি কারণ হতে পারে, যখন একটা মা খুব মানে লেবারে থাকে তখন যেহেতু সামনে ব্লাডার মাঝখানে হচ্ছে ফিটাল হেড থাকে, ওই সময় কি হয় ব্লাডার ওয়াটার ফিটাস ব্রিশিং হয়। আবার অনেক সময় একটা পেইনাল ইনজুরি হয়, পেশাব থেকে হয়তো ভয় পায়, ব্যথা পাচ্ছে, অথবা এমন একটা মা একটা গ্রামে বাড়িতে ছিল সে হয়তো জানে না বাথরুম কিভাবে লোকের মাঝখানে সে দিতে চাচ্ছে না, একটা হাসপাতালে মাত্র 10টা বা 20টা রোগীর জন্য একটা করে বাথরুম, অনেক লোকের মাঝখানে সে যেতে পারে না। এই সিচুয়েশন গুলোতে দেখা গেছে যে প্রপারলি ভয়েড করতে না পারলে পেশেন্ট কমপ্লেন করে যে তার ইউরিনেশন হচ্ছে না, যেটা বিশেষ করে রাতের বেলায় অনেক ইন্টেন্ডারটা আমাকে ফোন করেছে ম্যাডাম পেশেন্টকে ক্যাথেটার খুলে দিচ্ছি এখন কিন্তু রিটেনশন হয়ে গেছে, তখন আমরা বলি যে ঠিক আছে তুমি আবার একটা ইন্টুলিং ক্যাথেটারটা লাগাই দাও, অ্যাটলিস্ট 48 ঘন্টা রাখো, আর অথবা যতক্ষণ পর্যন্ত সে নিজে থেকে আমরা সেটাকে কি করে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিই একটা ক্যাথেটার করে দিই। আর যদি পেশেন্টের ক্যাথেটার অনেক সময় অবস্থাটা লেবার রাপচার ইউটেরাস যেখানে পেশেন্টের ব্লাডার ইনজুরি হয়ে গেছে সেক্ষেত্রে ক্যাথেটার আমরা অ্যাটলিস্ট 2 সপ্তাহ রাখবো, 14 দিন। আর যখন আমরা 14 দিন ক্যাথেটারটা খুলতে যাব তার আগে ক্যাথেটার পেশেন্টকে ব্লাডার ট্রেনিং দিতে হবে। মানেটা কি, ক্যাথেটারের ইয়েটা আমরা কিছুটা বেঁধে দিব, দিয়ে বলবো যখন আপনার ব্লাডারে চাপ আসবে পেশাবের চাপ আসবে সে সময় আপনি আমাকে জানাবেন। তার মানে কি ওর ব্রেনের সিগন্যাল যাবে যে হ্যাঁ সেই ইউরিনটা ভয়েড হওয়ার টাইম হয়ে গেছে, নাহলে তুমি যদি হুট করে খুলে দাও তাহলে কিন্তু এতদিন ধরে 14 দিন ধরে একটা অভ্যাস ছিল ক্যাথেটার রাখার, সে কিন্তু ওই অভ্যাস সহজে গেইন করবে না, আবার রিটেনশন। এই জন্য যখন কোনো পেশেন্ট আমার কাছে রিটেনশন নিয়ে আসে আগে আমি খেয়াল করে দিই যে ফাইলটা চেক করি যে ওর মধ্যে কোনো রকম অর্ডার দেওয়া আছে কিনা, যেটা পেশেন্টের যিনি অপারেশন করছে উনি উল্লেখ করছে কিনা যে ব্লাডার ইনজুরি হয়েছে অথবা পেইন নামে কোনো ইনজুরি আছে, যদি এই জন্যই থাকে তাহলে পেশেন্টকে আমরা অবশ্যই ক্যাথেটার রাখবো এবং অ্যান্টিবায়োটিক কাভারেজে রাখবো। এরপরে যেটা আছে পেশেন্ট ইনকন্টিনেন্স নিয়ে আসতে পারে। ইনকন্টিনেন্স মানে হচ্ছে পেশেন্ট ইউরিন ধরে রাখতে পারবে না, তার এটা হাঁচি কাটলে ইউরিনটা বের হয়ে আসবে। কি কারণে হতে পারে, হয়তো টেনশন হয়েছিল একদম ওই সময় একটু দেখা যাবে সামান্য নড়াচড়া করলে তার ওভারফ্লো হওয়ার জন্য ফোটা ফোটা করে ড্রিবলিং হবে, অথবা সামান্য সর্দি কাশি দিলে তার একটু ইউরিন পড়বে, অথবা যেটা ফিস্টুলা হয় ভিভিএফ করে যে ইন্টারনি ফিস্টুলা, যেখানে যদি কোনো কারণে তার ইনজুরি হয় ব্লাডারের সাথে যদি ভ্যাজানাল কমিউনিকেশন হয় তার দেখা যাবে কন্টিনিউয়াস ব্লাডার থেকে ওই ভ্যাজানা দিয়ে ইউরিনটা নিজে থেকে নামবে। তাহলে আমাকে খেয়াল করতে হবে এটা কি মানে তার কাশি দেওয়ার সাথে হয় নাকি ব্লাডার ফুল হওয়ার জন্য হয় নাকি কন্টিনিউয়াসলি হয়, কোন ধরনের ইনকন্টিনেন্স। যিনি তোমাদের ইউরোফ্লোমেট্রি পড়াবেন যে ম্যাডাম টিচার এটা তো তোমাদের ডিটেলস পড়াবে, তাহলে আমি শুধু পোস্টপার্টামে শুধু 3টা পয়েন্ট শুধু হেডলাইন আমাকে বলে গেলাম। আচ্ছা এখন আমরা ইউরিনের উপর, তার মানে আমার 3টা কমপ্লিকেশন। 1 নম্বর ছিল হচ্ছে আমার ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, এটাই বেশি হয়, এটাই সবচেয়ে বেশি কমন, এটা করতে হবে। 2 নম্বর হতে পারে রিটেনশন হতে পারে। আর 3 নম্বর পয়েন্ট কি আছে সেটা হতে পারে ইনকন্টিনেন্স। তার ইউরিনের উপর 3 রকমের সমস্যা হতে পারে। ব্রেস্ট, এখন আসলাম ব্রেস্টের কমপ্লিকেশন হবে 3টা, একটা ব্রেস্ট এনগর্সমেন্ট, মাস্টাইটিস এন্ড অ্যাবসেস। প্রথম ধাপটা হবে ব্রেস্ট এনগর্সমেন্ট। এনগর্সমেন্ট মানে কিছু না ফুলে যাওয়া, যেটা জমা হয়ে থাকা, যেমন বন্যার পানি বা একটা আবদ্ধ জায়গা যদি বদ্ধ থাকে জিনিসটা যদি বের হতে না পারে সেটাকে আমরা বলি এনগর্সমেন্ট। আর যেহেতু এখানে ব্রেস্টের মধ্যে থাকবে
একটা বাচ্চার খাওয়ার সাথে ব্রেস্ট ফিডিং এর সাথে সম্পর্কের জন্য টার্মটা হয়ে গেছে ব্রেস্ট এনগর্জমেন্ট। নতুন টার্ম, হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু পরে একটা সময় ধীরে ধীরে এটার সঙ্গে তোমরা অ্যাকস্টম হয়ে যাবা। কি কারণে হয়? ডিউ টু এক্সাজাইটেড নর্মাল ভেনাস এন্ড লিম্ফেটিক এনগর্জমেন্ট অফ ব্রেস্ট টিস্যু। যদি কোনো কারণে ভেনাস বা লিম্ফেটিক ওই জায়গাটাতে কোনো কারণে যদি সোয়েলিং হয়ে থাকে, সেক্ষেত্রে পেশেন্টের দেখা যাবে সে মিল্কটা ডাক্টার সিস্টেম থেকে বের হয় না। আমরা জানি একটা ব্রেস্টে যদি আমরা অ্যানাটমি পড়ি, ওখানে মাঝখানে তার লিম্ফেটিক বা ভেনাস চ্যানেল থাকে, আর মাঝখানে তার ল্যাক্টিফারাস ডাক্ট থাকে। কোনো কারণে লিম্ফেটিক বা ভেনাস যদি কোনো কারণে ঝামেলা হয়, তাহলে সে ওই ল্যাক্টিফারাস ডাক্টের উপর সে প্রেশারাইজ করে দিয়ে মিল্কটাকে বের করে দেবে না। মিল্ক যখন বের হতে পারবে না, তখন কি হবে? সাধারণত সেই মিল্কটা এখন জমা হয়ে থাকবে। জমা হওয়ার যার যে সমস্যা, পেশেন্ট সব বলবে যে আমার একটা হালকা হালকা জ্বর লাগতেছে, হালকা হালকা ব্যথা হচ্ছে, বাচ্চাকে খাওয়াতে পারতেছে না, খাওয়াতে গেলে ব্যথা পাচ্ছে। তার মানে এই সমস্যাটা কখন হবে? থার্ড আর ফোর্থ ডেতে পেশেন্ট এসে আমাকে বলবে, এটাকে আমরা বলি মিল্ক এনগর্জমেন্ট বা বলি মিল্ক ফিভার। অনেক সময় পেশেন্টকে আমরা মিল্ক ফিভারও বলি। যে ওই সময় সাধারণত কাদের বেশি হয়? যারা প্রাইমারি পেশেন্ট, যারা প্রথম মা হচ্ছে, ওরা একটা পারে না বাচ্চারা ঠিক মতো খাওয়ায়, তাই এটা হতে পারে। ইলাস্টিক ব্রেস্ট টিস্যু যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাকে প্রথমে যদি পেশেন্ট এসে আমাকে সেকেন্ড ডেতে জ্বরের কথা বলে, প্রথমে আমার হাত চলে যাবে যে ইউরিনারি ইনফেকশন কিনা। যদি থার্ড এবং ফোর্থ ডেতে আমাকে করে পেশেন্ট এসে বলে যে আমার জ্বর আসছে, আমার তখন আমার ব্রেস্টে হাত চলে যাবে যে ওখানে তার ব্রেস্ট এনগর্জমেন্ট হয়েছে কিনা। আমরা ব্রেস্ট উন ইনফেকশনে আমরা কি দেখছি? সাধারণত হয় ফোর্থ বা ফিফথ ডেতে। যদি চতুর্থ পঞ্চম দিনে তার জ্বর আসে, তাহলে এই ব্রেস্ট ইভেন তো থাকবে, তার সঙ্গে যোগ হয়ে গেলে আমি উনটা খেয়াল করবো। সেটা পেনিয়াল উন্ড হতে পারে অথবা অ্যাবডোমিনাল উন্ড হতে পারে। তার মানে তোমার খাতার মধ্যে লিখে নাও কোন দিন জ্বর আসলে কোনটাকে আমি এটা হাইলাইট করবো। তার মানে হচ্ছে ব্রেস্ট এনগর্জমেন্ট সাধারণত আরেকটা কারণে হয়, মা যদি প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট ঠিক না করে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু তোমার অ্যানাটমিক্যাল বলতে হবে ডিউ টু এক্সাজাইটেড নর্মাল ভেনাস আর লিম্ফেটিক এনগর্জমেন্ট, আর পেশেন্টের কোনটা ফল্ট বলতে হবে পেশেন্ট প্রপারলি পজিশন এবং অ্যাটাচমেন্ট মেনটেন করতে তার মিল্কটাকে সেখানে জমা রাখছে, প্রপারলি সে বাচ্চাকে খাওয়াতে পারতেছে না। তাহলে এখন আমি ম্যানেজমেন্ট করবো কিভাবে? সিমটম কি? পেশেন্ট এসে বলবে কি ম্যাডাম আমার খুব ব্রেস্টটা খুব পেইন হচ্ছে, গা ম্যাসমে জেনারেল ম্যালিস, মনে হচ্ছে খাওয়াতে গেলে খুব পেইন পাচ্ছে, তার সঙ্গে ফিভার, মাইল্ড ফিভার আসবে। ট্রিটমেন্ট কি? যেহেতু তার একটা পেইন থাকবে, অবশ্যই তাকে একটা অ্যানালিসিস দিতে হবে। অ্যানালিসিস ছাড়া কিন্তু সে তোমার সঙ্গে কোঅপারেট করবে না। আর যেহেতু এখানে ভেনাস এবং লিম্ফেটিক এনগর্জমেন্ট ভ্যাসোডাইলেশন, তাহলে ভ্যাসো কনস্ট্রাকশন করার জন্য আমাকে কোল্ড কম্প্রেশন দিতে হবে। সাধারণত ওয়ার্ডে আমরা হট ও কোল্ড অল্টারনেটিভ কম্প্রেশন দিতে পারি। অনেক সময় কোল্ড কম্প্রেশন পেশেন্ট অ্যালাউ করে না, আমরা অনেক সময় হট এবং অল্টারনেটিভ কোল্ড কম্প্রেশন দিতে পারি। আর কি দেবো? মাকে বলে দেবো যে আপনি হাত দিয়ে প্রেশারাইজ করে মিল্কটা বের করে বাচ্চাকে আপনি চামচ দিয়ে বা খাওয়াতে পারেন। অথবা আরেকটা কি করতে পারেন? সিভিয়ার কেসে মা কিছুতেই খাওয়াতে পারতেছে না, এত বেশি পেইন, আমি কম্প্রেশন দিচ্ছি, অ্যানালিসিস দিচ্ছি, এক্সপ্রেশন করতে পারতেছে, সেক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি অথবা ব্রেস্ট পাম্প ইউজ করে আমাকে ব্রেস্টটাকে খালি করতে হবে, মানে ফাঁকা করতে হবে। ব্রেস্টটাকে আমার যেভাবে ফুলে গেছে সেই পরিমাণ দুধটা আমাকে বের করে দিতে হবে। রাখলে কিন্তু অনেক সময় মা প্রপারলি যদি বেসিক টাইম মেনটেন না করে, 2 আওয়ারলি মেনটেন না করে, অনেক সময় দুধ জমা যায়। অনেক সময় মা মনে করে বাচ্চাকে পরে খাওয়া, বিশেষ করে রাতের বেলা অনেক সময় মা ঘুমাই থাকে, হয় না। আমাকে বাচ্চাকে মাকে অ্যালার্ট করে দিতে হবে যদি প্রপারলি পজিশন অ্যাটাচমেন্ট, যদি বাচ্চাকে আপনি প্রপারলি 2 আওয়ারলি ফিডিং না করান, তাহলে কিন্তু মিল্কটা আপনার জমে যাবে। তাহলে ব্রেস্ট এনগর্জমেন্ট একটা নতুন টার্ম আজকে আমরা শিখলাম, এটাকে আমার মিল্ক ফিভার বলা হয়। আর আমি শিখবো ক্রাক নিপেল। ক্রাক মানে হচ্ছে ফেটে যাওয়া। যখন কোনো মায়ের যে নিপেলের যে উপরে জায়গাটা যদি সারফেস এরিয়াটা যদি সরে যায়, তাই সেই ক্ষেত্রে একটা ফিশারের মতো থাকে। অনেক সময় নিপেলের টিপে থাকতে পারে, বেসও থাকতে পারে। অনেক রোগী তোমাদের কাছে এটা কমপ্লেন আসবে, ফিমেল ডক্টর হলে তো কথাই নাই। সে কারণটা কি? মা প্রতিবার মাকে বলতে হবে খাওয়ানোর আগে এবং পরে আপনি আপনার বাচ্চার মুখটা পরিষ্কার করে নেবেন এবং ব্রেস্টটা পরিষ্কার করেন। যদি পরিষ্কার না করে, তাহলে সেই দুধটা জমে যায়, ওখানে ক্রাস্ট ফর্মেশন হবে। সেই ক্রাস্টটা যখন সে শক্ত হয়ে থাকবে, সেই জায়গায় নিপলটা ফেটে যাবে। এবং বেবির মাউথ দিয়েও সে যদি প্রপারলি সে যদি অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো না করে, বাচ্চার যে মাড়ি থাকে সেখান দিয়ে বাচ্চার মায়ের ব্রেস্ট কিন্তু নিপলটা ফেটে যেতে পারে। তার মানে মাকে প্রপার পজিশন অ্যাটাচমেন্ট যদি পরিষ্কার হাইজিন মেনটেন না করে, প্রপার পজিশন অ্যাটাচমেন্ট যদি ঠিক না করে, তাহলে কিন্তু এই ক্র্যাক নিপল হওয়ার সম্ভাবনা আছে। ক্র্যাক নিপলটা খুব কমন জিনিস, এটা তোমরা পরীক্ষার সময় হয়তো পাবা না, কিন্তু তুমি ক্লিনিক্যালি আসবা, সাধারণত পরীক্ষার সময় তোমাদের 3টে জিনিস দেওয়া হবে: ব্রেস্ট এনগর্জমেন্ট, মাস্টাইটিস এন্ড অ্যাবসেস। ক্র্যাক নিপলটা যদি কারো ব্রেস্টের কমপ্লেন চলে আসে, তাহলে হয়তো আমরা জিজ্ঞাসা করতে পারি। আর প্রোফাইলিসিস কি? প্রপারলি পেশেন্টকে হাইজিন মেনটেন করতে বলতে হবে যে না মা আপনি আগে থেকে প্রেগন্যান্সির সময় তাকে কাউন্সেলিং করে দাও যে আপনাকে বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিং খাওয়াতে হবে, এখন থেকে আপনি ব্রেস্টের মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ক্লিননেস সেই জিনিসটা মেনটেন করেন। প্রপার পজিশন অবশ্যই মেনটেন করতে হবে। পজিশন অ্যাটাচমেন্ট ছাড়া তুমি বাচ্চার কোনো কমপ্লেন তুমি কারেকশন, যতই তুমি অ্যানালিসিস দাও, যতই তুমি অ্যান্টিবায়োটিক দাও না কেন, মা যদি প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট ঠিক মতো বাচ্চাকে না খাওয়ায়, তাহলে কিন্তু সেটা হবে না। যিনি পড়াবেন, যদি আমি পারি তাহলে আমি পড়াতে পারি, অথবা যে কোনো ম্যাডাম যদি পড়াতে চায়, অবশ্যই পজিশনের সময় তোমাদের ধরা হবে। এটা পেডিয়াট্রিক্সও ধরা হয়, গাইনিতেও ধরা হবে। ট্রিটমেন্ট কি? কারেক্ট অ্যাটাচমেন্ট। বারবার এই দেখো পজিশন কথা বলছি। তারপর কি হবে? ওই ওখানে তো কোনো অয়েন্টমেন্ট লাগানো যাবে না। আল্লাহর রহমত কি এই হিউম্যান মিল্কের মধ্যে ইমিউনোগ্লোবিন নিয়ে অনেকগুলো তোমার অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু
যে জিনিসগুলো কি করবে মায়ের হিলিং প্রসেসটাকে আগায় দিবে। এখানে কোনো অয়েনমেন্ট না নিলে যদি ফ্রেশ হিউম্যানটা বাচ্চা যখন খাবে না, যদি হিউম্যান মিটটা যদি আমি লাগাই দিই তাহলে ওইটাই তোমার অয়েনমেন্টের কাজ করবে। আর সিভিয়ার কেসে কি হবে, ব্রেস্ট পাম্প মিস করতে হবে, বাচ্চাকে এক্সপ্রেস করে সে দুধটা বের করে নিয়ে বাচ্চাকে আলাদাভাবে খাওয়াইতে হবে। আর যদি কোনো নিপল এই পাশে যদি ইনফ্লাম থাকে তাহলে বাচ্চার মুখে হা করে দেখতে বাচ্চার কোনো রকম মাইক্রোরাল জেল লাগবে কিনা। কি কারণে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়, মা যদি বাচ্চার মুখ পরিষ্কার করতে না পারে অনেক সময় এখানে ফাঙ্গাল ইনফেকশন হয়, তাহলে কোনো মাইক্রোরাল জেল বাচ্চার মুখে হচ্ছে বা নিপেলে লাগানো রাখতে পারে। তাহলে আমাকে ভালো করে এই ব্রেস্টটাকে এক্সামিন করবে যখন তোমরা ওয়ার্ডে আসবে। ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি, তোমরা যদি ওয়ার্ডে আসার মতো পসিবল হয়, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে পড়াচ্ছি সেই জিনিসটা তোমাদেরকে আমি বারবার, কোনটা ক্ল্যাপ নিপেল, কোনটা ব্রেস্ট ক্ল্যাপ নিপেল, কোনটা তোমার হচ্ছে নর্মাল একটা ব্রেস্ট মিল্ক ব্রেস্টে কেমন দেখায়, একটা ব্রেস্ট অ্যাবসেস কি আছে ছবি তোমরা দেখো, তোমরা পেশেন্টের উপর দেখতে পারবা। উভয় থাকবে না, তো সমান হয়ে থাকবে। এটা সাধারণত অনেক সময় বাচ্চারা যদি প্রপারলি না খাওয়াতে পারে তাহলে এই জিনিসটা কিন্তু এইভাবে পজিশন অ্যাটাচমেন্ট হচ্ছে, প্রথম থেকে বারবার একই কথা বলে যাচ্ছি, পজিশন অ্যাটাচমেন্ট ঠিক না হলে এই ক্রাক নিবে, রিটার্ট নিবে, ফ্ল্যাপ নিবে, সবই হবে। যদি ডিফিকাল্ট কেসে সাধারণত এক্সপ্রেশন করে আমরা বের করে নিতে হবে। আর গ্র্যাজুয়ালি ধীরে ধীরে মাকে কিছু ব্রেস্টের ব্যায়াম শেখায় করে আনবে। এটা আমরা ফিগার দেখাচ্ছি খুব সুন্দর। এটা হচ্ছে নর্মাল একটা ব্রেস্ট, এটা নর্মাল ব্রেস্টের এখানে মিল্ক আস্তে আস্তে একটা নর্মাল, এটা হচ্ছে তার মানে তার নিপল এই অংশটা পুরো কালো অংশটা অ্যারিওলা। মা যখন বাচ্চাকে খাওয়াবে শুধু নিপেল খাওয়ালে নিপেলের মধ্যে ক্র্যাক নিপেল হয়ে যাবে। সেটা রাখতে হবে মা যখন বাচ্চাকে খাওয়াবে এই নিপেল সঙ্গে এই কালো অংশটা পুরোটাই মুখের মধ্যে ঢুকাবে। যদি পুরোটাই না ঢুকায় যায় তা শুধু যদি এখানে সে বাচ্চা ঠোঁট দিয়ে চুষে নেয় তাহলে কিন্তু আলটিমেটলি এই মিল্কটা পিছন দিকে জমা হয়ে যাবে, ব্রেস্ট এনকালমেন্ট হবে, এট দ্য সেম টাইম এখানে ক্র্যাক নিপল, রিটার্ট নিপল, ফ্ল্যাপ নিপল হবে। এই জন্য মাথায় করতে হবে মা এই কালো অংশটা যেটাকে বলে অ্যারিওলা আর নিপল পুরোটাই সে মুখের মধ্যে ঢুকাই নেবে। যারা বেস্ট পেডিয়াট্রিক্সে ওয়ার্ক করছে 4th ইয়ার, আমি জানি না তোমাদের করোনা বায়োলজিক্যাল টিচাররা, তবে যখন তোমরা ওয়ার্ড এখন যখন যেটুকু সময় পাবা পরীক্ষার আগে আসার আগে তোমাকে প্রপার পজিশন অ্যাটাচমেন্টটা শিখতে হবে। অনেক সময় আমরা রোগীকে বাচ্চা করলে হাতে দিয়ে তোমাকে করাতে বলবো, অনেক সময় যদি বাচ্চা আর মা সঙ্গে না থাকে তখন তোমাদের বুঝতে বলা হবে। আবার যখন পাস করার পর ওয়ার্ডে চলে আসবা তখন তোমাদেরকে আমি কিন্তু নিজেই বলি ইন্টারনেটকে এই বেস্টটা কি অবস্থা দেখছো, জ্বর আসছে, তাহলে পজিশন অ্যাটাচমেন্ট একটু শিখাই দাও মাকে। অনেক সময় আমি ইন্টারনেট থেকে বলি তোমার যদি জানো তোমার একটু শিখাই দাও। অনেক সময় অনেক ইয়াং মা যারা হচ্ছে প্রাইমারি পাশে তারা জানে না, তাদের অনেক কিছু সে জানে না, তোমাকে শিখাই দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এরপরে আছে ফ্ল্যাট নিপেল। এই ছবিটা ফ্ল্যাট নিপেল, এই যে দেখো এই জায়গাটা এটা হচ্ছে ফ্ল্যাট নিপেল। আমরা আগের ছবিটা দেখো, আগের ছবিতে নিপলটা কি সুন্দর বাইরে বের হয়ে আসছে, নিপলটা একদম প্রোটেক্টেড হয়ে আসছে। আর এই ছবিতে আমি দেখো এখানে কিন্তু নিপলটা যারা মেল ডক্টর তারা অবশ্যই ফিমেল অ্যাটেন্ডেন্স সঙ্গে নিবা বা তোমাদের কলিগকে নিবা, নিজেরা এক্সামিন করতে যাবো না। এটা কিন্তু প্রাইভেট পার্ট, এটা কিন্তু অনেক ঝামেলা হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। এটা দেখো ফ্ল্যাট নিপল। অনেক সময় ডক্টর আমাকে বলে যে ম্যাডাম আমার বেটের যে বাচ্চাটার বুকে যদি খাওয়াতে পারতেছে না, আমি তো দেখাতে পারলাম না, যখন আমি বলি তুমি করবা কাজটা শুধু একটা সিস্টার বা রুগীর অ্যাটেন্ডেন্স ফিমেল অ্যাটেন্ডেন্স বা তোমার কলিগকে সঙ্গে না, তাহলে তোমার একটু মা যেটা সাই ফিল করছে সেই হাই হবে না। তাহলে এটা ফ্ল্যাট নিপেল আর এটা হচ্ছে তার ক্র্যাক নিপেল। তার মানে তোমার এটা সরি এটা রিটেটেড নিপেল, এটা তোমার ফ্ল্যাট নিপেল আর এটা তোমার হচ্ছে রিটেটেড নিপেল। তার মানে এই নিপেল ঢুকানো আছে, এটা এটা তোমার বেস্টের একটা গ্রিক নাম হচ্ছে মাস্ক, তার মানে এসে পাবো। আচ্ছা এরপরে আমাকে থাকলো যে এখনো যদি আমি এই তোমার পেশেন্টের মাস্টাইটিসটা যদি আমি ম্যানেজ করতে না পারি, এই ক্ষেত্রে আমাকে পেশেন্টকে ম্যানেজমেন্ট কি দিতে হবে, একটা অ্যানালজেসিক অবশ্যই দিতে হবে। পেশেন্ট যদি ব্যথা হচ্ছে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক ফিভার, আসলে প্যারাসিটামল দিলে তার ব্যথা এবং পেন দুটোই কমে যাবে। আর যদি আমরা পেশেন্টকে মানে ইনফ্লামেশন সাসপেক্ট করতে পারি সেক্ষেত্রে আমাকে একটা প্রপার একটা অ্যান্টিবায়োটিক কাভারে রাখতে হবে। তার আগে সর্বোপরি পজিশন অ্যাটাচমেন্ট কোনো ক্র্যাক নিপল থাকলে সেটা ম্যানেজ করতে হবে। আচ্ছা এরপরে আসলে যদি আমরা সেটাকে আমরা ব্রাস্টাইটিস বেস এনডোর্সমেন্টটাকে যদি ম্যানেজমেন্ট না করে যদি এটাকে আমরা বাড়তে দিই তাহলে সেখান থেকে কমপ্লিকেশন কি হবে, ব্রেস্ট অ্যাবসেস হবে।
ব্রেস্ট অ্যাবসেসটা কিভাবে হবে? অ্যাবসেস কিছুই না, এখন পেশেন্টের আমার সামনে চলে আসছে ব্রেস্ট অ্যাবসেস নিয়ে, পেশেন্টকে আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে মাস্টার্টিসে আগে কি ম্যানেজমেন্ট করব? বেস্ট সাপোর্ট দেবো পেশেন্টকে, একটা যেহেতু খুব টাইট একটা, যদি আমরা একটা ব্রা করতে বলি যাতে করে পেশেন্টের বেস্টে একটা কমফর্ট ফিল করে, কন্টিনিউয়াস পেশেন্টকে বেস্ট ফিডিং করতে বলতে হবে, অথবা হাইদার সে ম্যানুয়ালি করতে পারে অথবা সে পাম্প দিয়ে করতে পারে। একটা অ্যানালজেসিক দিব, একটা অ্যান্টিবায়োটিক দিব এবং লোকালি একটা হিট অ্যাপ্লাই করতে হবে যাতে করে সেটা আরাম ফিল করে, এটা সুদিং ইফেক্ট যেন আসে। ব্রেস্ট অ্যাবসেস, এখন ফাইনালি মা ওই ব্রেস্ট এনফোর্সমেন্ট ডাক্তারও খেয়াল করলো না, আমিও করলাম না, রুগীও আমাকে জানালো না, মাস্টার্টিস ছিল সেটাও রুগী দেখলো না, আমার ডিউটি ডক্টর আমি খেয়াল করলাম না। যদি আমি নেগলেক্টেড কেসে তখন কি ঘটনা দাঁড়াবে? ব্রেস্ট অ্যাবসেস হবে। ব্রেস্ট অ্যাবসেসে কি দাঁড়াবে? পেশেন্টের পিটিং এডিমা হবে ওভার দ্য ইনফ্লামড এরিয়া, ওখানে খুব টেন্ডারনেস প্রচন্ড রকম বাড়বে। পেশেন্টটা বেশ কোনোভাবে অ্যান্টিবায়োটিক তুমি যদি যখন পুষ জমা হয়ে যায়, যতই তুমি অ্যান্টিবায়োটিক খাওয়াও, যতক্ষণ পর্যন্ত পুষ তুমি 5 টাকা তুমি ড্রেন করবে ততক্ষণ পর্যন্ত সেই অ্যান্টিবায়োটিক দিলে সে রেসপন্স করে না। তাহলে আমার ট্রিটমেন্টটা কি? তার আগে কি করতে হবে? ওই জায়গাটা ইনসিশন আর ড্রেনেজ করবো, ড্রেনেজ করে আমি সে যে পাসগুলো বেশি পাসটাকে আমি কালচার সেন্সিটিভিটি করতে পাঠাই দিব, কোন অর্গানিজম দিয়ে সেটা উপায় হবে, একটা অ্যান্টিবায়োটিক তারপর আমি ইনসিশন ড্রেনেজ না করে শুধু অ্যান্টিবায়োটিক দিলে এখানে অ্যান্টিবায়োমা কোনোভাবে পেশেন্ট ইমপ্রুভ করবে না। তার মানে ইনসিশন ড্রেনেজ করার পরে সেখানে আমি কালচারটা পাঠাই দিব এই পাসটার কালচারের জন্য, পাশাপাশি একটা আমি একটা অ্যান্টিবায়োটিক কাভারেজে রাখবো। যখন আমার 3 দিন পরে কালচার রিপোর্ট আসবে আমি মিলাই দেখবো যে আমার যে অ্যান্টিবায়োটিকটা আমি দিচ্ছি সেটা প্রপারলি দিচ্ছি কিনা, যদি কোনো কারণে যদি অর্গানিজম চেঞ্জ হয়ে যায় তাহলে এই অ্যান্টিবায়োটিক অ্যাগেন্সটে সেটা রেসপন্স হচ্ছে আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা, ইনজেকশন ড্রেনেজ কথাটা অবশ্যই বলতে হবে, যদি এটা না বলো অ্যান্টিবায়োটিক কিন্তু আসল নয়। বেস্ট এনফোর্সমেন্ট মাস্টার্টিস এই দুটোতে তুমি অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক দিব, কিন্তু যখন বেস্ট অ্যাবসেস হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ইনজেকশন এবং ড্রেনেজটার কথাটা অবশ্যই আগে বলতে হবে। ব্রেস্ট অ্যাবসেসের ফিচার দেখো, একটা মা তার খুব টেন্ডার সোয়েলের, দেখো এই জায়গায় একটা ব্লুইশ অ্যাপিয়ারেন্স হয়ে আছে, খেয়াল করছে কিনা তোমরা? দেখো এখানে ব্রেস্ট ভেসেল গুলো এনগর্স হয়ে এটা ব্লুইশ, আর ঠিক ব্লুইশের ভিতরের দিকে দেখো একটা রেড, এটা সোয়েলিং হয়ে আছে জায়গাটা, এই জায়গাটা লাল টুকটুকে লাল হয়ে আছে, এই জায়গাটাতে তার একটা ব্রেস্ট এনগর্সমেন্ট হয়ে এখানে একটা গ্রিনিশ ভাব আসছে, ব্লুইশ ভাব, আর এই জায়গাটার মধ্যে দেখো একটা সোয়েলিং হয়ে এই জায়গাটা, এটা হচ্ছে ব্রেস্ট অ্যাবসেসের একটা ফিচার। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ না পেশেন্ট তোমাকে, আমি তো সরি যে আমি দেখাতে পারতেছি না, তারপরে বই খুলে তোমরা যে এরকম অ্যাবসেসের প্রচুর ছবি তোমরা দেখতে পাবা। আর যদি কেউ সার্জারি ওয়ার্ডে যেতে পারো, সার্জারি ওয়ার্ডে এরকম তোমরা অনেক অ্যাবসেস তোমরা দেখেছো, জাস্ট ওখানে অন্য জায়গায় অ্যাবসেস হয়, অ্যাবসেস হয়, পেনিয়াল অ্যাবসেস হয়, অনেক জায়গায় দেখছো, এখানে জাস্ট শুধু ব্রেস্ট অ্যাবসেস হচ্ছে, একটুই না ঠিকমতো খাওয়াতে পারতেছে না, খুব বাচ্চা হয়তো অসুস্থ ডিপ্রেশন আছে, ভিতরে কোনো সাব ইনফেকশন হলে ওরা লেভেলটা হয়তো ঠিকমতো খাওয়াতে পারতেছে না, অথবা ভুল করে আমি কোনো রকম একটা ডায়েটের প্রেশার কমানোর জন্য কোনো ওষুধ দিচ্ছি যার কারণে বেসিক প্রপারলি সে আসতেছে না, অথবা অ্যান্টিপোলাকটিন ব্রোমাকেটিন ড্রাগ যদি ভুল করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে মা কেন বাচ্চাকে খাওয়ানোর সময় এসে বলে যে আমার বুকুতি কমে গেছে, তখন আমি খেয়াল করবো মা কোনো ড্রাগ খাচ্ছে কিনা, মা কি কোনো কারণে ডিপ্রেশনে আছে, মা বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারতেছে না কিনা, নাকি কোনো সে সাই ফিল করতেছে অ্যাংজাইটি, এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে। ট্রিটমেন্ট কি? মাকে বলতে হবে যে মা আপনি একটু বেশি করে খাওয়া খাবেন, আপনি হয়তো ম্যালনিউট্রিশনে ভুগতেছেন, তাহলে প্রপারলি মা বেশি করে খাবে, বাচ্চাকে জেন্টলি 2 ঘন্টা পর ইয়ে করাবে, কোনো তার পেইনফুল লিশন সেটা মাস্টার্টিস হতে পারে, বেস্ট এনগর্সমেন্ট অ্যাবসেস হতে পারে, তাহলে সেটা আমাকে কারেকশন করতে হবে, এবং অবশ্যই আমাকে মেটাবোলোপ্রোমাইড একটা ড্রাগ, এটা প্রোলাকটিন লেভেল থেকে বাড়ায় দেয়, এটা আমরা ওয়ার্ডে আমরা ইউজ করি, সেই ড্রাগটা আমরা কিন্তু সবাই ইউজ করে, তোমরাও কিন্তু দুদিন পরে এসে এটা ডম্পের জন্য আমি পাওয়া যায় বাজারে, খুব মুড়ি মুড়কির মতো সবাই ব্যবহার করে, এই ড্রাগটা কিন্তু বেসিক্যালি প্রোলাকটিন লেভেল বাড়ায় দেবে, এটা আমাদের ওয়ার্ডে প্রেসক্রাইব করি। তাহলে আজকে আমরা কি শিখলাম? ব্রেস্টের আমরা 4টা কমপ্লেন শিখলাম। ব্রেস্টের কমপ্লেনের মধ্যে প্রথমে ছিল ব্রেস্ট কমপ্লেনের মধ্যে ব্রেস্ট এনগর্সমেন্ট শিখছি, তার মানে এটা শিখলাম, এটা ম্যানেজমেন্ট আমরা শিখলাম, ঠিক আছে। তারপরে আমরা শিখছি হচ্ছে ক্রাক নিকেল, তারপর আমরা শিখছি হচ্ছে যাচ্ছি আমি, তারপর মাস্টার্টিস শিখছি, তারপরে আমি ব্রেস্ট অ্যাবসেস, 6 নাম্বার ছিল ল্যাকটেশন ফেলিওর। এর মধ্যে 3টা জিনিস ধরা হবে, একটা হচ্ছে তোমার ব্রেস্ট এনফোর্সমেন্ট, মাস্টার্টিস আর অ্যাবসেস, এই 3টা স্লাইড এখন আলাদা করে লিখে রাখো, এই 3টা স্লাইড তোমাদের অবশ্যই ধরা হবে, হ্যাঁ। আর এখন আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, যে কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করো, অসুবিধা নাই। ম্যাডাম ব্রেস্ট এনগর্সমেন্ট যখন হয় তখন আমরা কোল্ড কম্প্রেশন দেই, কিন্তু মাস্টাইটিস এর ক্ষেত্রে আমরা হট কম্প্রেশন। কোল্ডটা হচ্ছে সবচেয়ে ফেভারেবল, কোল্ডটাই আইডিয়াল, কিন্তু হয় কি যে কোল্ড সবসময় বরফ পাওয়া যায়, আমাদের হাসপাতালে তো বরফের ফ্রিজ নাই বা ওই ধরনের পেশেন্ট নাই, এই জন্য আমরা বলি অল্টারনেটিভ কোল্ড সেটা হট।
আসলে হটটা অ্যাভেলেবেল। হট কিরকম, মা একটা গরম পানিতে হালকা করে, বইয়ে আছে কোল্ড কম্প্রেশন, কিছু কিছু বইয়ে আছে হট এবং কোল্ড অল্টারনেটিভ কম্প্রেশন। তোমরা অল্টারনেটিভ হট এবং কোল্ড এটাই করবা। বইয়ে কিন্তু দত্ততে আছে কোল্ড কম্প্রেশন। কোল্ড কম্প্রেশনটাই কিন্তু ঠিক আছে, একদম এটা 100%। এটা কিন্তু তোমার একদম মানে বইয়ে যে যে ভ্যাসোডাইলেশন হয়েছে বলতে বেস এন্ড্রাস তোমার টার্গেট হবে ভ্যাসো কনস্ট্রাকশন করা। ভ্যাসো কনস্ট্রাকশন হবে কোল্ড দিয়ে। তা অনেক সময় কোল্ড দিয়ে করা যায় না, আমরা কিন্তু হালকা করে অল্টারনেটিভ হট এবং আপনি হালকা হালকা গরম সেক দিবেন, পাশাপাশি আপনি চেষ্টা করবো মানে বাজার থেকে যদি একটা বরফের একটা ইয়ে নিয়ে আসে বা একটা ঠান্ডা পানির বোতল নিয়ে আসে, তাহলে সে পানি কাপড় দিয়ে টাওয়াল দিয়ে প্যাঁচা সেটা সে চাপ দিবে। বেসিক্যালি তোমরা কম্প্রেশনটা কিন্তু বইয়ে আছে, বইয়েরটাই তোমরা করো। আর যখন তোমরা প্র্যাকটিক্যালি আসবা তখন আরো অনেক কিছু কম্প্রেশন সেটা দেখাই দেবো। বেসিক্যালি বই কিন্তু কম্প্রেশন কথা কিন্তু তোমাদের বলা আছে, এটাই বলে, যেটা আমি তো বই থেকে লিখছি এটা বইটাই তোমাদেরকে বললাম। আচ্ছা, এখানে এখন দেখা গেছে পেরিফেরাল ভেনাস থ্রম্বোসিস। কিছু জিনিস আমি জানি যে কেন পিপ্রামে এই কোয়াগুলেশন ডিফেক্টটা হয়। আমরা প্রথমে কিন্তু আমরা শিখে আসছি, যেটা আমরা প্রি এক্লাম্পশন পড়তাম, ওখানে প্লেটলেটটা বাড়ে, অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল বাড়ে, কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো একটু চেঞ্জ আসবে। আর অনেক সময় গ্রাভিড ইউটেরাস কি করে, মানে ইনফ্রা ভেনা বা ইলিয়াক ভেনের উপর প্রেশারাইজ করে থাকে, যার কারণে কিছুটা ভেনের মধ্যে ব্লাড চলাচল বাধাপ্রাপ্ত হওয়ার জন্য ওখানে ব্লাডের মধ্যে কিন্তু ব্লাডটা জমা হয়ে থাকলে সেখানে কিন্তু ভেনাস ফ্লো থাকবে। তার মানে আরেকটা হতে পারে যে জন্মগতভাবে সে ইনহেরিটেড হতে পারে, কারণ যদি জন্মগতভাবে এই জিনিসগুলো পর্টিকুলার যদি ডেফিসিয়েন্সি থাকে, অথবা সে কোনো যদি তার কোনো দুটো অসুখ আছে, লুপাস অ্যান্টিকোয়াগুলেট যেটাকে আমরা এসএলই বলি, বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিম্পটম যদি কারো থাকে, কারো যদি একটা আইদার সে একটা প্রেগনেন্সিতে অনেকক্ষণ ধরে সে শুয়ে বসে কাটাচ্ছে, এটা হতে পারে ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যাল মধ্যে জন্মগতভাবে যদি তার এই প্রোটিনগুলো ডেফিসিয়েন্সি থাকে, অথবা তার কোনো ডিজিজ থাকে এসএলই, যেটা তোমরা মেডিসিন ওয়ার্ডে দেখছো, অথবা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিম্পটম, এগুলোর ক্ষেত্রে তার শরীরের মধ্যে কোয়াগুলেশন ফ্যাক্টর একটা হ্যাম্পার থাকে। তাহলে এই জিনিসগুলো আমি জানলাম। তাহলে রিস্ক ফ্যাক্টর কারা কারা, যাদের বয়স বেশি, যাদের অবেস বেশি, যাদের অ্যানিমিয়া অথবা অপারেটিভ ডেলিভারি অথবা হার্ট ডিজিজ ছিল, এদের ক্ষেত্রে আমাকে একটু অ্যালার্ট হতে হবে। তাহলে ডিপ ভেনাস থ্রম্বোসিস সিম্পটম কি থাকবে, সাইন কি থাকবে, ইনভেস্টিগেশন কি করবো। সিম্পটম কিছুই না, পেশেন্ট এসে বলবে কি ম্যাডাম আমি তো পা নাড়াতে পারতেছি না, কালকে পা নাড়ালাম, আজকে দেখলাম পায়ের মধ্যে পাটা খুব কিছুতেই পা নাড়াতে পারতেছি না, বা ওই জায়গাটাতে পা সোয়েলিং হয়ে গেছে, লোকাল টেম্পারেচার রেজ হয়ে গেছে। আমার পেশেন্ট বলবে আমি পা নাড়াতে পারতেছি না, খুব ব্যথা, পা ফুলে গেছে এবং আমার পাটা একটু গরম গরম লাগতেছে। তুমি কি দেখবা, মানে দেখবা আসলে তো তাই, দেখে দিবা সোয়েলিং হয়ে গেছে। হোমার সাইন কিছুই না, এটা আসলে যখন আমি পেশেন্টটাকে হঠাৎ করে পাটাকে আমি যদি প্লান্টার ফ্লেক্সন করে রাখি বা প্লান্টার এক্সটেনশন করি, হঠাৎ করে যদি আমি করি, পেশেন্ট একটা কাপ মাসলে পেন ফিল করবে। এটা তোমাকে সামনাসামনি দেখাতে হবে, এটা আমি মুখে আসলে তোমাদের দেখাতে পারবো না, পেশেন্টের উপর দেখাতে হবে হোমার সাইন কিভাবে করতে হয়। পেশেন্টের পাটা আমি আমার হাতের উপর তুলে নিব, নিয়ে যদি আমি তার ওই মানে পায়ের লেগে যদি একটু হঠাৎ করে কম্প্রেশন দিই, তখন দেখা যাবে পেশেন্ট আমাকে বলবে তার কাপ মাসলে পেন হয়। শুধু এটা থিওরিক্যালি আমি তোমাকে বললাম, এটা তোমাকে আমি প্র্যাকটিক্যালি পেশেন্টের উপর দেখাতে, শুধু মাথায় রেখে দাও। হোমার সাইন যদি পজিটিভ হয়, তার ধরে নিতে হবে এটা ডিপ ভেন থ্রোম্বোসিসের একটা সাইন। আর তার আগে আমি কি দেখবো, দুটো পা যদি আমি কম্পেয়ার করি, যে পায়ে আমার সোয়েলিং আছে সেটা দেখে দেখবো যে নর্মাল পায়ের সাথে আমি ডিফিটিভ যে পায়ে থ্রোম্বোসিস সেই পায়ে যদি কম্পেয়ার করি, তাহলে আমি যেটা দেখতে পাবো যে কোন জায়গায় তার সোয়েলিং হচ্ছে। এখন আমি ইনভেস্টিগেশন কি করব, আমি একটি ডপলার করে দেবো। ডপলার মানে হচ্ছে ভ্যাসেলের আল্ট্রাসাউন্ড, সেটাকে আমরা ডপলার করি, ঠিক আছে। ব্লাড ভেসেলের আমরা নরমালি কি থাইরয়েড গ্ল্যান্ডে যদি আল্ট্রাসাউন্ড করি, তাহলে থাইরয়েড স্ক্যান করি, যদি অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করি অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করলাম। যদি আমরা তার মানে ডপলার আল্ট্রাসাউন্ড হচ্ছে কিছুই না, ব্লাড ভেসেলের দেখছে যে ভেসেলে যে পায়ের সমস্যা, ওখানে ব্লাড ভেসেলের মধ্যে পুরো রক্ত জমাট বেঁধে বসে আছে কিনা। ডুপ্লেস মানে কিছুই না, কালার ডপলার দেখি আমরা। আর একটা ভেনোগ্রাফি মানে ভেন গুলাতে ওখানে কোনো ডাই দিয়ে আমরা দেখতে পাই যে রাস্তা ব্লক আছে কিনা, তার মানে কোনো থ্রম্বাস থাকলে সেখানে একটা ব্লক হয়ে থাকবে। তার মানে একটা পা তোমাকে আমি দেখাই, এই পাটাতে বেশি ভালো আছে, এখানে এটা তো নর্মাল পা, এই পাটা সোয়েলিং হয়ে আছে, হ্যাঁ। আর এখানে দেখো এই পাটাতে এটা কিন্তু না, এই পায়ের কথাটা বলছি, এই জায়গাটা সোয়েলিং, এটা তার আগে থেকে পায়ে একটা ইনফেকশনের ইয়ে ছিল, আমরা ছবিটা যেহেতু নিচ্ছি। আর এই পাটা দেখো কিরকম সোয়েলিং হয়ে পুরো পাটা একদম ফুলে আসছে, তার মানে এটা হচ্ছে তোমার ডিফারেন্ট থ্রোম্বোসিসটা ফিচার। পেশেন্টের আমি দুটো পা যখন কম্পেয়ার করবো, এই লেগটা দেখো, এই থাইটা দেখো, আর এই থাই দুটোর মধ্যে এটা কিন্তু একটা মানে জাস্ট পাটা কিন্তু অনেক ন্যারো এবং অত সোয়েলিং নাই, কিন্তু এই পাটার ইডিমেটাস এবং সোয়েলিং আছে। আবার এই পাটা কিন্তু ন্যারো, আর এই পাটা দেখো অনেক ইডিমেটাস এবং সোয়েলিং। এখন আমি কি করবো, যদি পেশেন্টের আমি যদি পরীক্ষা করতে চাই, নর্মাল একটা ভেনের মধ্যে যে ভাল্ব থাকবে, নর্মাল ভেনটা দেখতে এরকম হবে, এখানে কোনো ব্লাড ফ্লো থাকবে না, ঠিক আছে। তার মানে ফিমারাল ভেন, পপলেটাল ভেন, অ্যান্টোটিবিয়াল ভেন, পোস্টোটিবিয়াল ভেন, এগুলো আমরা অ্যানাটমিতে পড়ছি। এখানে দেখো এই ভালভগুলো ঠিকই আছে, যে এই জায়গাটা ক্লিয়ার ছিল, কিন্তু এখানে দেখো ব্লাড ফ্লো জমে আছে, তার মানে এটা হচ্ছে তোমার থ্রোম্বাস, এই লাল ইয়েটা। আমি যখন ভেনোগ্রাফি করবো, যখন আমি ডুপ্লেস কালার ডপলার করবো, তখন আমাকে রিপোর্টে কি বলে দিবে যে আমার একটা জায়গায় সাথে থ্রোম্বাস পাচ্ছে।
তার মানে এভাবে কিন্তু থ্রম্বোসটা পাওয়ার এই পাটাতে সোয়েলিং হবে, এটা একটা নর্মাল পায়ের ফিচার, আর এটা তার হচ্ছে অ্যাবনর্মাল যে পাটা ডিফেক্টেড সেই পায়ের ফিচার। এটা আমরা একটা ড্রামাটিক ছবি আকারে দেখলাম, আর এর আগে যে ছবিটা আমরা দেখছি সেটা আমরা কিন্তু পেশেন্টের পায়ের উপর সরাসরি পা দেখলাম। তো যেহেতু তোমাদেরকে সরাসরি পা দেখাতে আমি পারতেছি না, এই জন্য ছবি আকারে দেখে সন্তুষ্ট হতে হবে, কিছু করার। আচ্ছা, কিছুই না। এখন অ্যাডহেসিভ থ্রম্বোফ্লেবাইটিস দেখা গেলো এখান থেকে সে তার শুধু জমাট বেঁধে বসে থাকলো না, ওখানে একটা প্লাসেন্টা সাইডে বা অন্য কোনো জায়গা থেকে যদি কোনো অর্গানিজম যায়, স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়াস, সেখানে ইনফ্লামেশন হয়ে সে পেলভিসের থেকে পেলভিক থ্রম্বোফ্লেবাইটিস করতে পারে, অথবা পেলভিস থেকে বের হয়ে রাইট অপারেন্ট ভেন হয়ে লাংসে যেতে পারে, লেফট অপারেন্ট ভেন হয়ে কিডনিতে যেতে পারে, ইলেভ্রিমান ভেন হোয়াইট লেগ তৈরি করে পুরো পাটাই পচে যেতে, মানে একদম বলে যে হোয়াইট এবং কোল্ড লেগ, তার মানে একটা ডিপ ভেন থ্রম্বোসিস, এটা খুব খারাপ একটা জিনিস। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি বলে? পেশেন্ট আমার জ্বর আসছে, খুব হেডেক, খুব ম্যালেজ, টেম্পারেচার রাইজ করবে, অ্যাপেটাইট লেভেলটা টেন্ডার হবে, সলিড হবে, যেহেতু পেশেন্টের ব্লাড চলাচলে বাধাপ্রাপ্ত হচ্ছে, সার্কুলেশন ঠিকমতো হয় না, ওই পাটা তো হোয়াইট এবং খুব কোল্ড দেখাবে, ঠান্ডা দেখাবে, ফিল হবে আর কি। কি করবো পেশেন্টকে প্রথমে আমার জানতে হবে যে কি করতে হবে, বেড রেস্ট করতে হবে অ্যাট ফুট এন্ড রেস্ট। তার আগেই পেশেন্টকে আমাকে যেটা করতে হবে কি, আমি আগে যে ঘটনা যাতে না হয়, যদি কোনো পেশেন্টের আমার এসএলই ইতিহাস থাকে, অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম থাকে, অথবা পেশেন্ট যদি কোনো অবেস থাকে, পেশেন্ট যদি কোনো তার এই ধরনের তার একটা যদি কোনো পেশেন্টের সেই পেশেন্টগুলোকে, অথবা এজেড পেশেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টকে কি বলে দিব যে আপনি আর্লি অ্যাম্বুলেশন করবেন। আর্লি অ্যাম্বুলেশন মানে হচ্ছে পেশেন্টকে আমি সাধারণত কি বলি আমার লিটারেচারে, যখনই আমি পেশেন্টের 6 ঘন্টা পর স্পাইনাল অ্যাকশনটা চলে যায়, আমি কিন্তু রোগীকে বলি যে পা নাড়াবেন, আপনি নিজে বাথরুমে যে ইয়ে করে, তার মানে কিছুটা পা নাড়ালে কিন্তু তার লেগ এক্সারসাইজটা হয়ে গেল। এবং অবশ্যই তাকে মোবিলাইজেশন করাতে হবে, আর্লি মোবিলাইজেশন করালে কিন্তু এই হওয়ার চান্স নাই। কিন্তু এত কিছু করার পর এক্সারসাইজ করলো, পেশেন্ট অ্যাম্বুলেশন হলো, আর্লি পেশেন্ট বিছানা থেকে নামলো, অথবা আমি সবকিছু ম্যানেজ করার পর যদি হয়ে যায়, তখন আমাকে কি করতে হবে, পেশেন্টকে যখন পেশেন্টের মানে তার ডিজিজ শুরু হয়ে যায়, তখন কিন্তু আর নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করলে ওই যে ব্লাড ফ্লো ছিল সেটা ডিসলস হয়ে সেটা কিন্তু পেশেন্টের যে কোনো জায়গায় ব্রেন হার্টে যে পেশেন্ট মারা যেতে পারে, স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। তাহলে আমি যখন পেশেন্টের না হয় প্রপারেন্স হিসেবে যখন ডিজিজ হওয়ার আগে তাকে সে এক্সারসাইজ করতে বলবে, অ্যাম্বুলেশন করতে বলবো, কিন্তু যখন তার ডিজিজ ডেভেলপ করে যাবে সেই ক্ষেত্রে অ্যাম্বুলেশনের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তোমাকে বেড রেস্ট দিতে হবে, ফুড এন্টার রেস্ট করে দিতে, যাতে করে তার ইডিমাটা সোয়েলিংটা কমে যায়। প্রপার একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, একটা অ্যানালজেসিক দিতে হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে। ব্লাড ফ্লোটাকে আমরা রোগীকে বলি আপনার রক্তটাকে তরল করে দেওয়ার জন্য আমরা একটা ওষুধ দেবো, সেটাকে আমরা বলবো হেপারিন। ফিব্রিলাইটিক এজেন্ট স্ট্রেপ্টোকাইনেস, ঠিক যেভাবে হার্ট অ্যাটাকের রোগীগুলোকে আমরা হেপারিন দেই, এখানে ঠিক একইভাবে তাকে চিকিৎসা আমরা করবো। যখন সে পেন সাবসাইড করে যাবে, তখন সে হালকা পাটা সে নজরা করবে বিছানার মধ্যে, তারপরে আমরা তাকে অ্যাপেটেট লেখে একটা ইলাস্টিক স্টকিং দিয়ে দিই, যাতে করে কোনোভাবে ওই ফ্লোরটা ডিসলস না করতে পারে, ওই জায়গায় ব্লাড চলাচল করবে, পাশাপাশি তার ধীরে ধীরে এই যে ওয়েট লো মনে করবো হেপারিন ইউজ করবো, স্ট্রেপ্টোকাইনেস ইউজ করবো, যখন সেই ফ্লোরটা ডিসলস হয়ে যাবে, ব্লাডটা ফ্লোরটা যখন একদম লিকুইফিকেশন হয়ে যাবে, তখন পেশেন্ট ধীরে ধীরে হাঁটাচলা করতে হবে। তার আগে বেড রেস্ট, ফুড এন্ড রেস্ট, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিকোয়াগুলেন্ট, ফিব্রিলাইটিক এজেন্ট, এগুলো আমরা চালাই যাবো। আচ্ছা, এই পালমারি অ্যাম্বুলেন্স এটা তোমাদের দরকার নাই, এটা আমি কনসালটেশনের জন্য রাখছি, এটা তোমাদের লাগবে না, জাস্ট এগুলো তোমাদের এই স্লাইডগুলো লাগবে না। এখানে আমি ডিফারেন্স কিছু ছবি দেখাইছি তোমাদেরকে, এগুলো আসলে এই স্লাইডগুলো তোমাদের দরকার। এখন চলে যাচ্ছি সরাসরি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এখন আমরা পা শেষ করছি, পেরিনিয়াম শেষ করছি, তারপর ইউরেথ্রা শেষ করছি, অ্যাবডোমেন শেষ করছি, বেস শেষ করছি, মানে আমাদের গলা থেকে পা পর্যন্ত মোটামুটি আমাদের সব পড়ানো হয়ে গেছে। এখন বাকি আছে শুধু আমাদের মাথা, ঠিক আছে? ব্রেনে নিয়ে গন্ডগোল। অ্যাবনর্মাল পিপিরামে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত সমস্যা, ব্রেনে হতে পারে, লাংসে হতে পারে, অ্যাবডোমেনে হতে পারে, ইউরেথ্রা হতে পারে, জেন্টাল ট্রাক্টে হতে পারে, পায়ে হতে পারে। আমি পায়ে ডিফারেন্ট থ্রম্বোসিস শিখাই ফেলাম, থ্রম্বোফ্লেবাইটিস শিখাই ফেলছি, ইউরেথ্রাতে ইউরেটার ইনফেকশন, তারপর রিটেনশন অফ ইউরিন, তারপর ইনকন্টিনেন্স শিখাই ফেলাম। ইউটারাসে শিখাইছি পিউপারাল সেপসিস, পেরিনিয়ামে শিখাইছি উড ইনফেকশন, অ্যাবডোমেনে কি শিখাইছি সাবইনফ্লেশন আর উড ইনফেকশন, বেসটা কি শিখাইছি মাস্টাইটিস, বেস এনক্রসমেন্ট, অ্যাবসেস, ল্যাকটেশন আর ফেলিওর। আমি এখন চলে গেলাম যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এখন আমি মাথার মধ্যে চলে যাচ্ছি। মাথার মধ্যে কি হবে? 15 থেকে 20%। এখন তুমি বলতে পারো ম্যাডাম তার মানে কি প্রতি 100 জনের মধ্যে 20 জনের হয়? হ্যাঁ, অবশ্যই হয়। এটা আমার নিজের লাইফে হয়েছে। কেন হয়েছে? একটা মা যখন নতুন মা হয়, তার যদি মেন্টাল প্রিপারেশন না থাকে, এটা একটা কারণ। 2 নম্বর, এখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন প্লাসেন্টা থেকে আউটে বের হয়ে যায়, প্রোল্যাকটিন লেভেল বাড়ে। প্রোল্যাকটিন এটা অ্যান্টি ডিপ্রেশনের কারণ। যখন শরীরে হরমোনাল ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যাবে, তখন তার ডিপ্রেশন কাজ করে। এটা কিন্তু ফিজিওলজিক্যাল।
সাইকিয়াট্রিক ডিসঅর্ডার প্রথমের দিকে যখন থাকবে এটা 15 থেকে 20%, এই সময় কি করতে হবে, পেশেন্টকে আগে থেকে কাউন্সেল করতে হবে। আপনার এই ধরনের ঘটনা রোগীর হাজবেন্ডকে, বাবা মাকে বলতে হবে যে একটা সে অপারেশন হয়েছে, ডেলিভারি, সে একটা নতুন জগতে ঢুকলো, এতদিন সে একা ছিল, নিজের মতো চলছে, এখন তার একটা বাচ্চার দায়িত্ব, যতই হোক মাকে বাচ্চাকে নার্সিং করাতে হয়। একটা রোগী যদি অ্যাপেন্ডিক্স, আমি রোগীকে এভাবে বলি, একটা রোগী যদি অন্য কোনো রোগীর অপারেশন হয়, রোগীর লোকজন তাকে সেবা যত্ন করে, এখানে তার নিজেরও দেখাশোনা করা লেখা, বাচ্চার দেখাশোনা, দুটো একটা দায়িত্ব, নতুন দায়িত্ব, নতুন একটা দায়িত্ব পাচ্ছে। আমাদের মারাও বুঝতে বলে আজকে আমরা দুনিয়া আসছি। আমি নিজেও মা, আমার একটা সন্তান আছে, তার মানে এই ধরনের সাইকিয়াট্রিক প্রবলেম গুলোর ভিতরে সবাই কিন্তু আমরা গেছি। ছেলেরা হয়তো যারা ভাবতেছে আমার তো, আমি তো মেল পারসন, তোমার ওয়াইফের জন্য, তোমার বোনের জন্য, তাদের জন্য কিন্তু তোমার কথা, রোগীর জন্য তোমাকে এই কথাটা চিন্তা করতে হবে। ইনসিডেন্সটাকে 15 থেকে 20% রিস্ক ফ্যাক্টর কারা কারা, আগে থেকে তার সাইকিয়াট্রিক ইলনেস ছিল, অথবা তার ফ্যামিলি হিস্ট্রি ছিল, অথবা তার রিসেন্টলি তার বড় একটা মেজর সেকশন হয়েছে, তার লেবারটা অনেক ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পর একটা ডিফিকাল্ট লেবার, সে খুব ক্লান্ত, অথবা বাচ্চাটা খুব অসুস্থ, যে বাচ্চাটাকে দেখতে পায়, মা এক হাসপাতালে, বাচ্চা এক হাসপাতালে, অথবা বাচ্চা হয়তো গাইনি ওয়ার্ডে, আর বাচ্চাটা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে, মা বাচ্চাটা দেখতে পাচ্ছে না। তার মানে এই ঘটনাগুলো সে মেনে নিতে পারে না, হঠাৎ করে সাডেনলি তার একটা আউটবাস্ট হয়, এটাকে আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে আসলাম। আচ্ছা, কি কি ঘটনা হতে পারে? পিউরাল ব্লু, ব্লু মানে হচ্ছে বলে না বেদনায় নীল হয়ে যাওয়া, তার মানে ঘটনা কি, ওই সময় মা কেন একটা পিউরাল ব্লু কেন কষ্টে থাকবে, 50% ওমেন এটা সাফার করে, 50% মানে তার মানে ম্যাক্সিমাম মানুষই এটা সাফারের ভিতরে যাবে। অনেক সময় আমরা হয়তো মনে করি যে মা হয়তো খুব ইরিটেট হচ্ছে, বিরক্ত হচ্ছে, আসলে এটা তার ফিজিক্যাল কন্ডিশনে তাকে পারমিট করতেছে না, তার যেহেতু শরীরে হরমোনাল ইমব্যালেন্স হওয়া শুরু করছে, স্ট্রেসের প্রোজেস্টেরন কমে যাচ্ছে, প্রোডাক্টিভ লেভেল বাড়তেছে, অক্সিটোসিন লেভেল বাড়তেছে, নতুন পরিবেশ, নতুন হাসপাতালে সে আসছে, একটা বাচ্চা খাওয়াচ্ছে, বাচ্চা ঘুম হচ্ছে না বলে কান্নাকাটি করে মা অনেক সময় ঘুমাতে পারে না, তখন দেখা যাবে তার এই পিউরাল ব্লুটা হবে। ট্রানজিয়েন্ট স্টেজ কয়দিন থাকবে, এই জাস্ট ডেলিভারি 4-5 দিনের পর পরে শুরু হবে, এবং শেষের দিকে দেখা যাবে কয়েকদিনের মাথায় যদি তুমি যখন তার হরমোন লেভেলটা সেট আপ হয়ে আসবে, মা কিন্তু এটা মেনে নিতে পারবে। ম্যানিফেস্টেশন কি, মা খুব বলবে যে তার খুব দুশ্চিন্তা লাগে, খুব মন খারাপ লাগতেছে, সবসময় চোখ দিয়ে পানি পড়া, ঘুম হচ্ছে না, মনে হবে সে একটা হোপলেস হয়ে আছে, নেগেটিভ ফিলিংস থাকবে তার, এই ধরনের ঘটনাগুলো তার কিছু, সে বলবে যে আমি কিছু ভালো লাগে না, মন খারাপ লাগে। অনেক সময় আমরা বলি আপনার বাচ্চা হয়েছে, বাচ্চা দিকে দেখালে কেন মন খারাপ হয়, আসলে তার শরীরের মধ্যে যে সেটার সঙ্গে তাকে তোমাকে অ্যাকস্টম হতে হবে। তুমি ডক্টর হয়ে যদি পিপল গুলো সম্পর্কে না জানো, তাহলে তুমি কিন্তু রোগীকে প্রপার ম্যানেজমেন্ট করতে পারবে না। ম্যানেজমেন্ট কি, রিঅ্যাসুরেন্স, রিঅ্যাসুরেন্স, রিঅ্যাসুরেন্স কে দিবে? পেশেন্ট লোকজন দিবে, অ্যাটেন্ডেন্স দিবে, পেশেন্ট লোক তো জানেন না, সেটা ধমকাধমকি হয়তো করতে পারে, রোগীর লোক ঝামেলা করতে পারে, তাহলে হাজবেন্ডকে দেখে আলাদা করে পরিবার লোকে দেখে বলতে হবে একটু সাপোর্ট দেন, তুমি চেষ্টা করো রোগীকে একটু হেসে হেসে কথা বলতে, অ্যাটেন্ডেন্সকে বলো যে ওভাবে তাকে সাপোর্ট দিতে, আর ফ্যামিলি মেম্বারকে অবশ্যই তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। কোনো ড্রাগের দরকার নাই, একটা 50% হবে, এটা সম্পূর্ণ ফিজিওলজিক্যাল, শরীর থেকে যখন হরমোন লেভেল ঠিক হয়ে আসবে, যখন সেটা সুস্থ বাচ্চা নিয়ে বাসা থেকে, যখন তার অসুস্থ বাচ্চাটিকে পেডিয়াট্রিক্স ওয়ার্ড থেকে রিলিজ দিবে, সে যখন বাচ্চাটার এখানে বাড়িতে ফেরত যেতে পারবে, যখন সে ধীরে ধীরে বাচ্চার ঘুম, খাওয়া দাওয়ার সঙ্গে একসম হয়ে যাবে, বাচ্চাকে সে বুঝে ফেলবে যে কোন সময় বাচ্চা খায়, কোন সময় সে ঘুমায়, তখন সেই জিনিসগুলো সে তার ধীরে ধীরে উঠে আসবে। পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা হবে 10 থেকে 20% মাথা, তার মানে আমরা খেয়ালই করি না, একটা মা দেখো শুধু উইনিক প্রেশার হলে মাথা ঘামায়, যদি পিপলসে মাথা ঘামায়, জ্বর আসলে মাথা ঘামায়, কিন্তু তার মনের কথা কেউ কিন্তু খেয়াল করি না, তার মানে অবজার্ভ হবে 10 থেকে 20% মানুষের। কখন হবে জ্ঞান, পর রোগী বলবে, আমরা রোগীকে জিজ্ঞেস করি যে যারা সাইকিয়াট্রিক ডাক্তার ডাক্তার জিজ্ঞেস করে তার রিসেন্টলি কোনো একটা এই ধরনের ইয়াস আছে, তুমি বলতে পারবে ম্যাম এটা তো সাধারণত ডিপ্রেশন হয়, তাহলে কি শুরু হবে প্রথম থেকে, কিন্তু এটা কনসেপ্টটা তার ডেলিভারির পরপরই থেকে যাবে, এটা আসলে 6 মান্থস হবে না, এটা আসলে উইকস করলে হয় বেশি ভালো হবে। আর যেটা কি হবে, ওভারাল যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা তার যেতে হবে, হরমোনাল লেভেলটা তার এর জন্য তাই পেশেন্ট বলবে তার কোনো এনার্জি পাচ্ছে না, ঘুম হয় না, খেতে ইচ্ছা করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, অনেক সময় তার সুইসাইডাল অ্যাটেন্ডেন্ট আসে, এত সুন্দর বাচ্চা রেখে পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা করে, তার মানে তার এই হাইপোথ্যালামাস পিটুইটারি যে অ্যাক্সেসটা সেটা তার এখনো সঠিক জায়গায় আসে, এখানে একটা উইকস হবে, মান্থস হবে না। এটা তার পেশেন্টের কি কম্পোনেন্ট থাকবে, রিস্ক অফ রিকারেন্স কি, তার নেক্সট প্রেগন্যান্সিতে এটা 50 থেকে 100% রিকারেন্স যদি তুমি প্রপারলি ম্যানেজ করতে না পারে। ম্যানেজমেন্ট কিছুই না, পেশেন্টকে আমরা ফ্লুক্সেটিন, অ্যান্টিডিপ্রেসেন্ট যে ড্রাগ, প্যারাক্সিটিন যেটা সেরোটোনিন আপটেক ইনহিবিটর দিব, অথবা যদি খুব বেশি ঝামেলা করে, আমাদের এখানে সাইকিয়াট্রিক ওয়ার্ড যেহেতু নাই, কিন্তু মেডিসিন ডাক্তারের সাথে আমরা কনসাল্ট করে তাকে একটা আমরা সাইকিয়াট্রিক কনসালটেশন করাবো। এখানে কিন্তু ড্রাগ দেবো, প্রিপেয়ার বলতে ড্রাগ দেবো না, কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন একটা ড্রাগ আমাকে ইউজ করতে হবে। তারপরে একটা মা তার একটা কোলের বাচ্চাকে রেখে দেখো কিভাবে মুখ গম্ভীর করে বসে আছে, অথবা সে বাচ্চাটাকে সরাই দিয়ে নিজে কি চিন্তা করতেছে, আসলে অনেক সময় মা হয়তো অতিরিক্ত নিজে নিজে ঢং করতেছে, আসলে তা না, এই সময় তার শরীরের যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে সে নিতেই পারতেছে না। যদি সে আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়, সে বেশি বয়সের বাচ্চা হোক, কম বয়সের বাচ্চা হোক, অনেক সময় একটা মা 16-18 বছর বয়সে বাচ্চা নিয়ে ফেলতেছে, কিন্তু সে মেন্টাল বা ফিজিক্যাল তার সেই প্রিপারেশনটা আসে না, একটা বাচ্চা মানে বিশাল বড় দায়িত্ব, সেই দায়িত্বটাকে সে কিভাবে কোপ আপ করবে সেটাই সে জানে না। আমরা মেডিকেলে পড়তেছি, অনেকের বয়স, তোমাদের বয়স 24-25 বছর বয়স, আমার লেখাপড়া খাই দেয় আর ঘুমায়,
এদের মধ্যে দেখবো অনেকের হয়তো মা হয়েছে, আমার যারা আজকাল লেকচার আমার সাথে ক্লাস করছে তারা নিজের সাথে মিলাই দেখো যে পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন বাচ্চাকে টেক কেয়ার করতে যায় তোমাদের এই ফিলিংস গুলো হয়েছে কিনা। আচ্ছা, এরপরে কি আছে পোস্টপার্টাম সাইকোসিস। না, কোনোভাবে আটকানো গেল না, পিউপাল ব্লুটাকে থেকে আটকানো পারলাম না, ডিপ্রেশন আটকানো। যদি আমরা পেশেন্টকে আমরা দেখি বেসিক্যালি তার যা আগে থেকে যা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থাকে তারই কিন্তু এই ডেভেলপটা হয়। সাথে সাডেন অনসেট হবে, পেশেন্ট খুব রেস্টলেস, কনফিউশন, সুইসাইডাল। আমার ওয়ার্ডে আমি প্রচুর পেশেন্ট এগুলো দেখি, এতে 20 থেকে 25% পরের প্রেগন্যান্সিতে আবার রিকারেন্স করে। অবশ্যই সাইকিয়াট্রিক কনসালটেশন, এখানে আমি আর তুমি মিলে দেখবো না, এখানে অবশ্যই সাইকিয়াট্রিক কনসালটেশন নিতে হবে। তার হ্যালোপেরিডল, অ্যান্টিট্রিপ্লিন, তারপরে অনেক সময় ইলেকট্রোকনভার্সিভ থেরাপি লাগতে পারে। তাহলে আমি এই ট্রিটমেন্ট আসলে আমার জানতে হবে, কিন্তু আমি দিব না, কারণ আমার কোনো রাইট নেই। আমি অবস্টেট্রিশিয়ান, আমি কিন্তু শুধু বাচ্চাকে আমি শুধু ডায়াগনোসিসটা কনফার্ম করবো, কিন্তু ট্রিটমেন্টটা কে দেবে? একটা সাইকিয়াট্রিক কে। তার মানে আমি কি শিখলাম? 3টা জিনিস। পিউপাল ব্লু, এটা হচ্ছে 50% এর হবে, শুধুমাত্র হাইপোথ্যালামাস পিটুইটারি অপারেন্ট যে অ্যাক্সেস যে জিনিসটা এখনো হরমোনাল জিনিসটা সেট আপ হয়নি, সে মা নতুন পরিবেশে গেছে, বাচ্চা অসুস্থ, সে একটা সিজার সেকশন থ্রু কাটাছাড়া ব্যথা হচ্ছে, আশেপাশে লোকজন অনেক লোককে দেখে সে ভরকে যাচ্ছে, অনেক দেখে সে ভয় পেয়ে যাচ্ছে, হাসপাতালে নতুন জায়গা কোনোদিন হয়তো সে হাসপাতালে আসেই নাই, হঠাৎ করে সে হাসপাতালে আসে, দেখতেছে ডাক্তারকে, নার্স দেখতেছে, আমরা হয়তো ইউজ টু প্রতিদিন হাসপাতালে যাচ্ছি, কিন্তু ও তো নতুন পরিবেশে হতে পারে। এই ক্ষেত্রে শুধু রিঅ্যাসুরেন্স এবং কাউন্সেলিংটাই এনাফ। যদি পোস্টপার্টাম ডিপ্রেশন হয় অবশ্যই একটা একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমাদের দিতে হবে। আর পোস্টপার্টাম সাইকোসিস হয়, যদি আমি প্রথমে ইতিহাস নেবো আগে থেকে নতুন করে হয়েছে, অনেক সময় বাচ্চা টাচ্চা মারা গেলে কিন্তু অনেক সময় ঝামেলাটা হয়, সেক্ষেত্রে থাকবে যে আমি এটা আমার হিসাবে তার বাচ্চার মাকে সেটা আমি দেখবো, কিন্তু তার সাইকিয়াট্রিক যেটা অবশ্যই তাকে আমাকে রেফার করতে হবে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, যাতে করে উনি সেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। পাশাপাশি আমাকে এটা কিন্তু ডায়াগনোসিসটা করে দিতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাকে কিন্তু সরাই ফেলতে হয়, যেহেতু মাস লিডার অ্যাটেন্ড থাকে, অনেক আছে, অনেক মা অনেক ইতিহাস আছে যে বাচ্চাকে নিজে হাতে মেরে ফেলা। কোনো মা চায় না তার সন্তানকে মারতে, তার মা কোন কন্ডিশনে থাকে, যে অবস্থা সেটা বাচ্চার কথাও চিন্তা করে না। তার মানে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলোতে যখন আমি দেখবো, এগুলো জাস্ট একটা ছবি, এই ছবিগুলো কিছুই না, যার হয়তো তুমি ভাবতেছো এই ধরনের অনেক কন্ডিশন তো আমরা ফিল করছি, কিন্তু একটা মা যখন হয়ে যায়, তার যখন শরীরে যার ভারসাম্য রাখতে পারে না, তখন তাই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তার মানে একটা পিউপাম শুধু একটা তার মানে শরীরের শুধু ফিজিক্যাল চেঞ্জ, তার মানসিক বিশাল বড় একটা চেঞ্জ ঘটাই দেবে। তাহলে এগুলো আদার কিছু চেঞ্জ আসছে, এই জিনিসগুলো তোমাদের লাগবে না, এটা আমরা এতক্ষণ তোমাদের পড়াচ্ছি না, এই স্লাইডগুলো যখন তোমরা নিবা এগুলো তোমাদের লাগবে না, এগুলো আমি বন্ধ করে ফেলতেছি। তাহলে পিউপামটা আমি কি শিখলাম? একটা মায়ের লাইফে এটা বিশাল ইম্পর্টেন্ট। এখন পুরো ছেলেদের লাইফে পিউপামটা আসছে, হ্যাঁ আসছে, যখন তুমি মায়ের কোল থেকে দুনিয়ায় আসছো, মায়ের পেটে ছিল, মায়ের পেট থেকে বের হয়ে আসছো, তখন তোমার মা এই পিউপামটা এটা পার করছে। যখন তোমার কোনো মেয়ে মা হবে তখন সে কাটাবে, যখন কোনো ছেলে তার বোনকে দেখবে, তার বাচ্চা সে পিউপাম কাটাবে। যখন তুমি মেল ফিমেল ডক্টর এসে যখন তুমি ওয়ার্ডে যাবা, রুগী দেখবা, তখন তুমি পিউপামটাকে দেখতে পারবা। তাহলে প্রত্যেকটা মায়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যদি প্রপার কেয়ার করি, প্রপার ম্যানেজমেন্ট করি, তাহলে আমরা পিউপামের যে কমপ্লিকেশন গুলো আছে প্রত্যেকটা জিনিস তাকে আমরা ফিজিক্যালি মেন্টালি তাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। আমাদের দেশে একটা নিয়ম আছে যে আমাদের দাদি নানিদের সময় তো এইসব পিউপাম নিয়ে কোনো কথা ওঠে নাই। কথা কি যে নতুনকে গ্রহণ করতে হবে। আমার দাদি নানিদের সময় চিকিৎসা ব্যবস্থা ছিল না, শিক্ষার ব্যবস্থা জানতো, এখন আমি জানতেছি। এখন আমাদের দাদি নানিদের সময় মোবাইল ছিল না, এখন তো মোবাইল ছাড়া চিন্তাই করতে পারবো না। আগেকার দিনে মানুষ ইলেকট্রিসিটি ছাড়া দিন কাটাইছে, তাহলে আমি এখন তো ইলেকট্রিসিটি ছাড়া চিন্তাই করতে পারবো না। তার মানে আমি যদি সবকিছুতে চিন্তা করি, তাহলে চিকিৎসা ব্যবস্থা আধুনিকটাকে আমি গ্রহণ করতে হবে। কারণ তুমি যখন ডক্টর হচ্ছ, তোমাকে ডে বাই ডে আপডেট থাকতে হবে, নতুন কোনো জিনিস আসলো কিনা, নতুন কোনো জিনিস ঢুকলো কিনা, সেই জিনিসটাকে আমাকে জানতে হবে। আমি যদি প্রপারলি রোগীকে আমি না জানি, আমি যদি ফিজিওলজি না জানি, অ্যানাটমি না জানি, ম্যানেজমেন্ট যদি ওয়ার্ডে আমি না শিখি, যদি আমি বইটা না পড়ি, তাহলে আমি প্রপারলি রোগীকে হেল্প করতে পারবো না। এখন আমি রাতের বেলা যে জিনিসটা পড়াইলাম, আমি কি কি জিনিস পড়াইছি রাতের বেলা? প্রথমে আমি পড়াইছি ইউরেটারি ইনফেকশন পড়াইছি, ঠিক আছে? তাহলে এখন যদি কেউ বুদ্ধি করে বলো চট করে, আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি মাথা থেকে নামি অথবা পা থেকে নামি, যদি মাথা থেকে নামি তাহলে আমার প্রথমে আসবে আমার সাইকোসিস, যেহেতু পাগলামিটা ব্রেনই হচ্ছে, তাহলে আমার সাইকিয়াট্রিক ব্লু, যেটা আমরা বলি পোস্টপার্টাম ব্লু বা ডিপ্রেশন অথবা সাইকোসিস, এটা ব্রেনে চলে গেল। যদি আমি একটু নিচে থেকে নামি, ব্রেস্ট হতে পারে, ব্রেস্ট এনলার্জমেন্ট, মাস্টাইটিস, অ্যাবসেস, ল্যাকটেশনাল ফেলিওর, ক্র্যাক নিপল, ইরিটেটেড নিপল, এই জিনিসগুলো। আর একটু নিচে নামি, অ্যাবডোমেনে কি হতে পারে? সাবইনভেশন এবং আমার উইন্ড ইনফেকশন। আর একটু নিচে নামি, যদি আমি প্রাইভেট পার্টে যাই, ইউএসএতে কি হবে? ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, রিটেনশন অফ ইউরিন, তারপরে হচ্ছে ইনকন্টিনেন্স অফ ইউরিন। তার পাশে আছে আমার ভ্যাজানা, সেই ভ্যাজানাতে কি হবে? পিউপারাল সেপসিস। পেরিনিয়ামে যদি ইনজুরি হয় বা কোনো ট্রমা হয় বা কোনো ল্যাসেরেশন হয়, সেটা হবে পেরিনিয়াম, সেখানে উইন্ড ইনফেকশন হবে। আর কি হতে পারে? পায়ে চলে গেলে ডিপ ভেন থ্রোম্বোসিস, থ্রোম্বোফ্লেবাইটিস। এখন যদি নিচ থেকে যায় তাহলে পাটাকে বলবো, তারপর ভ্যাজানা, ইউরেথ্রা, অ্যাবডোমেন, ব্রেস্ট, আবার ব্রেন। আর যদি বলে যে ম্যাডাম অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স কোনটাকে আমি প্রায়োরিটি দেবো, সাধারণত আমরা সবচেয়ে বেশি ওয়ার্ডে কমন যেটা পাই, বেস্ট
মাস্টাইটিস বেস এনগলফমেন্ট অ্যাবসেস এটা পাই, ওন ইনফেকশনটা সবচেয়ে বেশি পাই আমি, পেরিনিয়ামে ইউরেটার ইনফেকশনটা আমি পাই, পিপার সেপসিসটা পাই, পেইন, তারপরে আমরা হচ্ছে সাধারণত তার পেরিনিয়াল উড ইনফেকশন পাই। এই 5টা জিনিস আমরা বেশি পাই, ব্রেস্ট, অ্যাবডোমেন, ইউরেথ্রা, ভ্যাজানা, এই 4টা জিনিস আমাদের জন্য সবচেয়ে বেশি কমন। কেউ যদি ইম্পর্টেন্স হিসেবে যায় তাহলে সে ব্রেস্ট, অ্যাবডোমেন, ইউরেথ্রা, ভ্যাজানা এইভাবে চিন্তা করো। আর যদি কেউ যদি মনে করে পরীক্ষা খাতায় লিখতে গেলে তুমি পা থেকে মাথা অথবা মাথা থেকে পা লিখবে, কিন্তু পরীক্ষার সময় যখন ভাইবা বোর্ডে যাবা তুমি সাইবেটিক ডিসঅর্ডার, ডিফেন্স থ্রম্বোসিস একটু রেয়ার, এগুলো আমরা খুব কম পাই। আমরা সাধারণত আমাদের দেশে এগুলো একটু ওইভাবে নেগলেক্ট আমাদের কাছে আসে না, এই জন্য সাইকেট্রিক ডাক্তার কাছে চলে যায়, আমরা কিন্তু খোঁজ নেই না। ডিফেন্স থ্রম্বোসিস ওখানে মেডিসিন ডাক্তার কাছে চলে যায় বা ভাস্কুলার সার্জনের কাছে যায়, ওই জন্য আমরা কিন্তু এগুলো খুব একটা বেশি পাই না। আমি কি পাই, যেহেতু আমি সিজার করছি উন ইনফেকশন পাই, ডেলিভারি করায় পেরিনিয়াল উন ইনফেকশন পাই, ক্যাথেটার করায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পাই, আমি ইউটারাসের ভিতরে যদি নিটের পর থেকে যাই, বাসা ডেলিভারি করাতে প্লাসেন্টা টিস্যু যদি রয়ে যায়, বা হাসপাতাল ডেলিভারি করা থেকে ইয়াং ডাক্তার সে বুঝে যায় কতটুকু প্লাসেন্টা টিস্যু বের হয়েছে, কতটা রয়ে গেছে, সেই ক্ষেত্রে পিপার সেপসিস হতে পারে, অথবা ব্রেস্টে মাস্টাইটিস বেস এনগলফমেন্ট অ্যাবসেস হতে পারে। যদি ইম্পর্টেন্স হিসেবে যাও তাহলে ব্রেস্ট, অ্যাবডোমেন, পেরিনিয়াম, ভ্যাজাইনা, ইউরেথ্রা এগুলো তোমরা আগে বলবা। আর যদি পেশেন্টকে পরীক্ষার সময় মনে রাখতে সুবিধার জন্য লেখার সময় তোমরা মাথা থেকে পা পর্যন্ত যাবা, এটা তোমাদের পরীক্ষার খাতায় যাতে করে প্রতিটা পয়েন্ট যেন তোমার মিস না হয়। আর হিসেবে যাও তাহলে ব্রেস্ট, অ্যাবডোমেন, ইউরেথ্রা, ভ্যাজানা এগুলো দেখে যাবা। তাহলে এখন যদি কেউ ইম্পর্টেন্স হিসেবে যেতে পারো, তোমরা একটা জিনিস আমাকে বললা না যে ম্যাডাম পায়ের দেখা গেলো ব্রেস্টের সমস্যা নাই, তার লাংসের সমস্যা না আছে, লাংসে কি হতে পারে, আগের থেকে দেশের টিউবারকুলোসিস, নতুন করে সে টিউবারকুলোসিস ধরা হতে পারে, লাং কার্সিনোমা হতে পারে, অথবা তার এমন হতে পারে তার কোভিড হয়েছে, অথবা টাইফয়েড হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে, পাইরেট সব আন্ডার সবাই এই প্রোগ্রামে আন্ডারে আসবে। খালি ম্যানেজমেন্টটা কি হবে, অ্যান্টিপাইরেটিক দিব, তাকে আমি খালি খেয়াল করবো যে এই পাইরেক্সিয়া কি তার মানে তার ডিউ টু পিউরামের ব্রেস্টের জন্য, উন্ডের জন্য, নাকি ভ্যাজানার জন্য হচ্ছে, নাকি শুধুমাত্র তার হচ্ছে কোভিড এর কারণে হয়। যদি কারণে হয় সেটা অ্যাবনর্মাল পিউরাম হবে, কিন্তু ম্যানেজমেন্টে তখন কোভিড এর ডক্টরটা কোভিড ইউনিটে চলে যাবে। আমি সেই পিউরামের শুধু সুযোগ, কিন্তু পাশাপাশি আমার খেয়াল করতে হবে, শুধু কোভিড করে চিল্লালে হবে না। এমন হতে পারে রোগীর কোভিডের লাংস ইনফেকশন আসছে, আবার কোন ইনফেকশন হতে পারে। আমি শুধু কোভিড নিয়ে মাথা ঘামাবো, উন্ড দেখবো না, ব্রেস্ট দেখবো না, তা কিন্তু করা যাবে না। আমাকে ব্রেস্টও খেয়াল করতে হবে যে ব্রেস্টের সমস্যা আছে কিনা, উন্ড আছে কিনা, যতক্ষণ আমার সামনে আসছে ততক্ষণ আমি দেখবো। পাশাপাশি রোগীকে আমি বলে দিব, জ্বর আসলে খেয়াল করবে ব্রেস্টে ফুলে গেছে কিনা, পেটে চাপ দিয়ে দেখবে কোনো কালেকশন আসছে কিনা, পা দেখবে পা ব্যথা করে কিনা, পেশাব করতে জ্বালা পড়া হচ্ছে কিনা, রোগীটা কি বেশি আপনার অফেন্সিভ অন্তত যাচ্ছে কিনা। কেন হচ্ছে রোগীকে আমাকে মনে করে দিতে হবে যে আপনার কোভিড এর সঙ্গে সঙ্গে যদি এগুলোও থাকে, কোভিড এর কারণে তার অ্যাবনর্মাল পিউরাম হতে পারে, এট দ্য সেম টাইম এগুলোর কারণে হতে পারে, দুটাই কিন্তু একই সঙ্গে হতেই পারে। এই জন্য একটার সঙ্গে আরেকটাকে আমাকে মেলানো যাবে না, দুটোর সাথে আমাদের কোরিলেশন করতে হবে। এখন আমি চলে যাচ্ছি যে আমাদের পুরোনো পড়া, যে আজকে আমরা কি কি টপিকস পড়ছি। যদি আমি কোন কোন স্লাইড গুলোকে আমি হাইলাইট করবো, কোন স্লাইডটা আমাকে জানতে হবে যে কোন স্লাইডটা আমার বেশি বেশি মাথায় নিতে হবে, যে স্লাইড গুলো আমাকে না পড়লে পরীক্ষা হলে আমি ঢুকতেই পারবো না। তার মানে প্রথমে আমি গেলাম এই যে এই স্লাইডটা, পিপলার যদি ইমার্জেন্সি বলে, এটা তোমার আর্লি ডিলেট, এটা তোমাদের পরীক্ষার সময় কাউকে ধরাও হয় না সময় কেউ যদি বলতে পারে ইমার্জেন্সি এক জিনিস, আর অ্যাবনর্মাল পিপল, যেমন পোস্টমর্টম এক্লাম্পশিয়া কিন্তু অ্যাবনর্মাল পিপলাম হবে না, পিপিএস কিন্তু অ্যাবনর্মাল পিপলাম হবে না, ইনফার্কশন অ্যাবনর্মাল পিপলাম না, এগুলো ইমার্জেন্সি মানে তোমাকে অ্যালার্ট হতে হবে, রোগীকে হাসপাতালে আসার কথা বলতে হবে। কিন্তু পিপলার অ্যাবনর্মাল পিপলার পাইরেক্সিয়া দিয়ে শুরু হয়েছে, তার মানে পিপলার পাইরেক্সিয়ার ডেফিনিশনটা অবশ্যই মুখস্থ করতে হবে। কত টেম্পারেচার, কয়বার দেখবো, কোথায় দেখবো, রেক্টালি দেখবো নাকি এক্সিলাতে দেখবো নাকি ওরালি দেখবো, ওরালিতে কিন্তু যোগ করতে হবে না, এক্সিলা এক যোগ করতে হয়, রেক্টামে এক দিয়ে করতে হয়। তারপরে প্রথম 10 দিন দেখো পিউরিয়াম 6 সপ্তাহ, কিন্তু পিপলার পাইরেক্সিয়া হচ্ছে 10 দিন, আর লোকে হচ্ছে 14 দিন। তোমাকে কিন্তু খেয়াল করতে হবে পিউরিয়ামের মধ্যে কিন্তু ডিউরেশনটা কিন্তু কমে গেছে, তাই কেউ 6 উইকস পরে পরীক্ষা ফেল হয়ে যাবে, কেউ যদি 100.5 ডিগ্রি ফাইনাল তাহলে ফেল হয়ে যাবে। তার মানে সে ডেফিনিশনটা মুখস্থই করেনি, বুঝে পড়ে না, বুঝে পড়ে আসছে, অথবা কারো কাছ শুনে আসছে, এভাবে কিন্তু হবে না। এটা হলো পিপল পাইরেক্সিয়া ডেফিনিশনটা, তার মানে তোমাকে কিন্তু এটা ভালো করে মুখস্থ করতে হবে। কজেস প্রথমে ইম্পর্টেন্স হিসাবে পিপার সেপসিস, ইউরেটার ইনফেকশন, ব্রেস্ট উন্ড, এই পর্যন্ত আমি থামবো। তারপরে তুমি থ্রোম্বোফ্লেবাইটিস, তারপর আদার গুলোতে যাবো। খেয়াল করো এই তোমার সেলফ যে সাইকোসিস, মানে যে আমার যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এখানে কিন্তু কোনো জ্বর থাকে না, সুতরাং পিপল পাইরেকশনের মধ্যে কিন্তু জ্বরটা আনবা না, এই মাথাটাকে কিন্তু বাদ দিতে হবে। অ্যাবনর্মাল পিপলের মধ্যে মাথা আসবে, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো আসবে, কিন্তু পিপল পাইরেকশনের মধ্যে কিন্তু এই ব্রেনের কোনো সমস্যাগুলো আসবে না এখানে, কারণ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কিন্তু কোনো সময় তার জ্বর আসে না, ঠিক আছে, ফিভার থাকবে না, তার কিন্তু পাগলামিটা থাকবে শুধু। তাহলে পিপল সেপসিস, ইউরেটার ইনফেকশন, অ্যাবনর্মাল পিপলের মধ্যে সবাই থাকবে, কিন্তু কোন কারণে জ্বর হবে, জ্বরের ক্ষেত্রে কিন্তু তোমার সাইকিয়াট্রিক ডিসঅর্ডারটা বাদ দিতে হবে। পিপল সেপসিস, ইউটিআই, ব্রেস্ট উন্ড, থ্রোম্বোফ্লেবাইটিস মানে যেটা পায়ে হয়, আর আদার যে পায়ের সব আন্ডারনর্মাল যে টিউবারকুলোসিস হোক, পালমারি ইনফেকশন হোক, কোভিড হোক, ম্যালেরিয়া হোক, টাইফয়েড হোক, যে কারণে জ্বর আসুক বা নর্মাল সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা যদি হয়, সেটাকে তোমাকে অ্যাবনর্মাল পিপলের মধ্যে আনতে হবে।
2 নম্বর হলো পিপল সেপসিস ডেফিনিশন জানতে হবে, ডিপ্রেশনের মধ্যে কি থাকলো ইনফেকশন সেটাকে ইনফর্ম করতে হবে। তারপরে তার কি ফ্যাক্টর কেন হলো তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে তোমার এই রোগীর কি জন্য দায়ী, রোগীর কি জন্য হয়েছে, তখন তোমাকে জিজ্ঞেস করতে ম্যাডাম ও বাসায় ডেলিভারি করাইছিল, তার খাওয়া দাওয়া ভালো ছিল না, অ্যানিমিক ছিল, মেমরি রাপচার হয়েছিল, অথবা ডেলিভারির সময় বারবার সে ভেজালাইজেশন গায়ে দিয়ে আনস্টেরাইল ওয়েতে গ্লাভস ছাড়া খালি হাতে করছে, অথবা তার সিজারেশনের সময় প্রপারলি হাইজিন মেনটেন করা হয়নি, সার্জিক্যাল অ্যাসেসমেন্ট মেনটেন করা হয়নি, অথবা যে ডেলিভারি করার সেই প্লাসেন্টা এক্সামিন করেনি, কিছু প্লাসেন্টা শরীরের মধ্যে রয়ে গেছে যার ফলে ভেজালিতে যাওয়ার জন্য তার ইনফেকশনটা হয়েছে। কি অর্গানিজম ড্রাগের নাম আমি শিখাইছি, মোড অফ ইনফেকশন শিখাইছি, ক্লিনিক্যাল ফিচার শিখাইছি। ইনভেস্টিগেশনের মধ্যে 3 নম্বর এবং 4 নম্বরটা আগে বলবা, এগুলো পরে বলবা, এই যে ব্লাড ইউরিন আর চেস্ট পরে বলবা, শুধু ভ্যাজানা আর পেলভিকটা এটা আগে বলবা। তারপরে প্রোফাইলিসিসটা আমি শিখাইছি তোমাকে যে কি করলে এটা আমি অ্যাভয়েড করতে পারবো, ম্যানেজমেন্ট শিখাইছি, জেনারেল অ্যানেস্থেসিক ম্যানেজমেন্ট, তারপরে সার্জিক্যাল আছে কিনা সেটা শিখাইছি, উড ইনফেকশন শিখাইছি, পেরিনিয়াম উড অথবা অ্যাবডোমিনাল উড। তারপরে এই পেশেন্টের উড ইনফেকশন দেখতে কেমন হয়, যেহেতু তোমরা ওয়ার্ডে আসতে পারছো, যেটা কিউরিওসিটি থাকে যে অ্যাবডোমিনাল উড দেখতে কেমন হয়, তারপর পেরিনিয়াম উড দেখতে কেমন হয়, তারপর আরেকটা আছে তোমার যে কি ম্যানেজমেন্ট আমি করব প্রপারলি। অবশ্যই ওল সব যদি না পাঠাই দাও তাহলে শুধু অ্যান্টিবায়োটিক কাভারেজ দিলে এটা হবে না, কখন আমি সেকেন্ডারি দিই, সেকেন্ডারি আমরা দিব গ্যানোস্ট্যাপিয়ার, প্রথমে রাখবো প্রাইমারি স্টেজ আমরা অফ করি 7 দিন, সেকেন্ডারি স্টেজ আমরা অফ করব 10ম দিনে 14 দিন পরে, মানে 10 days অনওয়ার্ডস, 10ম দিনের পর থেকে, কোনদিন 10ম দিনে করে কারণ 12তম পর্যন্ত তুমি অ্যাটলিস্ট 2 সপ্তাহ আমি রাখবো, 1 সপ্তাহ পরে প্রাইমারি সুতার ফুলে দিই আর সেকেন্ডারি সুতার দিলে অ্যাটলিস্ট 2 সপ্তাহ রাখবো, এটা জানতে হবে। সাব ইনফেকশনের কারণটা কি, সাব ইনফেকশন মানে হচ্ছে ইনফেকশন যদি প্রপারলি না হয়, ইনফেকশন কি প্রাইমারি নরমাল পিপল আমি আসছি, হ্যাঁ ছবি দেখতে কেমন হয়, সাব ইনফেকশনের ভিতরে ইউটারাস বিশাল এত বড় থাকার কথা, ছোট হয়ে যাওয়ার কথা, আর রিটের পর থাকার কথা না, নরমালি একটা ইনফেকশন ইউটারাসে, কারণটা কি সেভাবে ম্যানেজ করবো। রাতে কি শিখলাম, ইউরিনারি কমপ্লেন, ইউরিনের মধ্যে কয়টা জিনিস শিখলাম, ইউরিনারি ইনফেকশন, তারপর শিখছি আমি রিটেনশন আর ইনকন্টিনেন্স। ব্রেস্টের মধ্যে বেস এনফোর্সমেন্ট, ক্র্যাক নিপেল, রিটেড নিপেল, ফ্ল্যাট নিপেল, তারপরে পাশাপাশি মাস্টাইটিস এন্ড ফাইনালি আমরা শিখছি অ্যাবসেস। তারপরে আমি রিভাইজ করাচ্ছি বেসিক্যালি ডাক্টেশন আর ফেলিওর। তারপরে ডিপ ভেন থ্রোম্বোসিসের মধ্যে থ্রোম্বোসিস, তারপরে কাদের হবে, ছবি দেখতে কেমন হবে, ফ্লেবাইটিস কি হবে, ক্লিনিক্যাল ফিচার কি, ম্যানেজমেন্ট কি। তারপরে এগুলা লাগবে না, এই জিনিসগুলো বাদ সরাসরি সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে আমি চলে গেলাম। তখন আমার পিপল ব্লুটা কি, কাদের হবে, 2 নম্বর ডিপ্রেশন কি জিনিস, সাইকোসিসটা কি জিনিস। তার মানে হচ্ছে আমরা যদি আজকে অনেক কিছু আমি শিখছি, আজকে 100% নিজেকে ডাক্তার মনে হবে যে অনেক কিছু আমি শিখে ফেললাম, আসলে অনেক কিছু শিখছি, হয়তো একটা লেকচার ক্লাস দিয়ে কিছু হয়, কিছু আইডিয়া পাওয়া বলে। এখন বই খুলে আজকে যে কাজটা করবা যে সুন্দর করে আমি হেডলাইন করবো যে কোন কোন জায়গাগুলোতে আমি দাগাই নিবো, মুখস্থ করবো, আজকে শুধু রিডিং দিয়ে রাখবো, এবং যেহেতু আজকের সুবিধা হলো সকালে ক্লাস নেওয়াতে তোমাদের কিছু পড়াটা তোমাদের একটু আগে রাখছো, আবার রাতে বেলা যেহেতু আমি নিলাম তোমাদের অ্যাবনর্মাল পেপারটা পুরোটাই আমি একসঙ্গে শেষ করলাম, এটা একদম ভালো হলো। আমি যদি মাঝখানে গ্যাপ দিয়ে করতাম তাহলে আমিও পড়াটা ভুলে যাই, ওই আনন্দ নিয়ে পড়াতে পারি না, পাশাপাশি যখন তোমরা পড়তে যাবা তোমাদের মধ্যে একটা গ্যাপ থাকবে, পড়া তো আসলে মনে থাকে না, মাঝখানে আমার অন্য সাবজেক্টের লেকচার ঢুকে যায়। তাহলে এখন যদি আমাকে বলো যে প্রথম 24 ঘন্টার মধ্যে কোনো কি টেম্পারেচার আসলে সেটাকে আমি অ্যাবনর্মাল পেপার বলবো, বুদ্ধি করে বলো হ্যাঁ বা না। বলবো না, কেন বলবো না, আমার পেপার পাইরেকশন কি আছে তার মানে 24 ঘন্টার পরে যদি জিজ্ঞেস করে পরীক্ষার সময় 24 ঘন্টার মধ্যে, কেননা এই সময় পেশেন্ট লেবারের কারণে হতে পারে, কোনো ড্রাগ ইউজ করছে সেটা হতে পারে, অ্যান্টিবায়োটিক ইউজ করছি, রিঅ্যাকশন হচ্ছে, পেশেন্টের ব্লাড দিচ্ছে, এইসব হতে পারে। 24 ঘন্টার পর থেকে কাউন্ট করবো এবং প্রথম 10 দিন, তার মানে পিপল পাইরেক্সিয়া। তাহলে প্রথম দিন যদি জ্বর আসে তাহলে আমি রোগীকে বলে দেবো অরেঞ্জ হওয়ার কিছু নাই, আপনি ধৈর্য ধরেন, অথবা কোনো কোভিড পেশেন্ট এখন যেহেতু করে তার মানে আগের জ্বরটাই তার নতুন করে সেটা কন্টিনিউশন হচ্ছে, তাহলে আমি আগের প্রেসক্রিপশন খেয়াল করবো সেরপর জ্বরের ওষুধ খেয়ে আসছে, ডায়াগনোস আছে কিনা। 2 নম্বর হলো যদি সেকেন্ড ডে থার্ড ডেতে জ্বর আসে, প্রথমে আমি চলে যাবো সেকেন্ড ডেতে জ্বর, থার্ড ডেতে আসলে আমি ইউরিনের দিকে তাকাবো, কোথায় তাকাবো, সেকেন্ড ডে থার্ড ডেতে দুটো জায়গায় আমার হাত যাবে, একটা আমি ইউটিআই কমপ্লিট করতে পারি অথবা ব্রেস্টে যাবো, ব্রেস্টে এনডোর্সমেন্ট হচ্ছে কিনা। তাহলে সেকেন্ড ডে ও থার্ড ডেতে জ্বর আসলে আমি ইউরিনটাক ইনফেকশন চিন্তা করবো অথবা ব্রেস্টে। যদি চতুর্থ পঞ্চম দিন যাই তাহলে ইউরিনটাক ইনফেকশন তো আছে, ব্রেস্ট তো আছে, তার সঙ্গে যোগ হয়ে যাবে উন্ড অথবা পেরিনিয়াল উন্ড অথবা অ্যাবডোমিনাল উন্ড ইনফেকশন। 4 থেকে 5 দিন শেষ হওয়ার পর যখন চলে যাবে ষষ্ঠ সপ্তম দিনে, তখন আমার মাথার মধ্যে থাকবে ডিপ ভেন থ্রোম্বোসিস কিনা অথবা পিউপারাল সেপসিস কিনা। তার মানে এখন একটু যদি ডে হিসেবে যায়, প্রথম 24 ঘন্টা কোনো কারণ নাই ফিজিওলজিক্যাল, সেকেন্ড ডে থেকে কাউন্ট হবে ইউরিনারি ইনফেকশন, থার্ড ডে এবং ফোর্থ ডেতে আসবে ব্রেস্ট কমপ্লিকেশন, ফোর্থ ডে এবং ফিফথ ডে মধ্যে আসবে উন্ড, সেটা অ্যাবডোমিনাল অথবা পেরিনিয়াল উন্ড হতে পারে। তারপরে ফিফথ ডে থেকে শুরু হয়ে যাবে সেটা আমার পিউপারাল সেপসিস, এবং ফিফথ এট দ্য এন্ড অফ তোমার হচ্ছে
ফার্স্ট অথবা বিগিনিং অফ সেকেন্ড ডে শুরু হয়ে যাবে ডিপ ভেনাস থ্রম্বোসিস, কারণ ডিপ ভেনাস থ্রম্বোসিস হতে গেলে অ্যাটলিস্ট 5-6 দিন সময় লাগতে পারে। যদি অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স হিসেবে পিপল পাইরেশন ধরা হয়, তাহলে তোমাকে আমাকে যখনই আমাকে রুগী যখন আমাকে হাসপাতালে ফোন করে ম্যাডাম রুগীতে জ্বর আসছে, তখন আমি জিজ্ঞেস করি আসছে কত তোমার দিন, যদি বলি 4 থেকে 5 দিন, তাহলে আমি কোথাও আগে দেখবো ইউরেটাক ইনফেকশন আছে কিনা সেটা দেখবো, ব্রেস্টের হাত দেখবো, আমি পিপল সেপসিস কিনা সেটা দেখবো, এট দ্য সেম টাইম তাকে উনটা দেখবো। সেই অ্যাবডোমেন রুগী বলে আমার তো নর্মাল ডেলিভারি হয়েছে, আমার তো অ্যাবডোমেনে কোনো সিজার না, আমার ইন্টারনেশন ভুল করে ম্যাডাম ওর তো নর্মাল ডেলিভারি হয়েছে, ওর তো কোনো উন নাই। উন শুধু অ্যাবডোমেন না, তোমার পেরিনিয়াম দিয়ে যদি ডেলিভারি হয়েছে ওখানে কোনো কাটাছাড়া আছে কিনা, কোনো এপিসিস্টেমি দেওয়া হয়েছে কিনা, এটা তোমাকে খেয়াল করতে হবে। আবার যদি উন নিয়ে মাথা ঘামাচ্ছে, দেখা যাবে বেস্টটা হয়তো কমপ্লিকেশন তুমি খেয়াল করনি, আবার তুমি বেস্ট আর উন নিয়ে মাথা ঘামাচ্ছ, তুমি খেয়ালও করে রুগী ইউরেটাক ইনফেকশন বসে আছে, অথবা রুগীকে তুমি জিজ্ঞাসা করনি ফাউল স্মেল করে লোকেরা ডিসে যাচ্ছে কিনা। তার মানে জ্বর আসার সঙ্গে সঙ্গে কত তোমার দিন সেই অনুযায়ী তোমাকে খেয়াল করতে হবে। যদি খেয়াল করতে না পারি, আমরা একটা ফলো আপ চার্টের মধ্যে রুগীকে কি দেখি, রুগীকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, কোনো সমস্যা আছে, তাহলে সমস্যা অনুযায়ী থাকতে পারে। আর যদি রুগী বলতে না পারে, জানে না কিভাবে বলতে হবে, তাহলে আমি কি দেবো, আমার ইন্টারনেট থেকে শেখাবো। তুমি জিজ্ঞেস করবো কত পোস্ট অফ ডে, তোর মাথায় তুমি অ্যালার্ট হয়ে যাবে যে আজকে কত তোমার দিন কি সমস্যা হতে পারে, হয়নি যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। তার মানে আমি রুগীকে যখন ডিসচার্জ দিব, তাদেরকে আমাকে জিজ্ঞেস করে নিতে হবে কোনো সমস্যা আছে কিনা, অথবা রেগুলার ফলো আপের সময় তখন সে ফাইলে ফলো আপ দিবে, অথবা রুগীকে আমি রুগীকে লিখে দিই অমুক রুগীর বেড নাম্বার দিই, তারপর আমরা লিখে দিই যে আজকে তোর কততম দিন, কি ডায়াগনোসিস, নর্মাল না অ্যাবনর্মাল প্রিপ্রিয়াম। তারপর আমি রুগীর ফলো আপের মধ্যে জেনারেলাইজেশন, জেনারেল মধ্যে কি দেখবো, পালস দেখবো, টেম্পারেচার দেখবো, রেসপিরেটরি রেট দেখবো, লাংস হার্ট অস্কাল করবো, এই জিনিসটা আমার দেখা হয়ে গেল। পাশাপাশি পার অ্যাবডোমেনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি দেখবো, অ্যাবডোমেনে উনটা দেখবো, বেস্ট আমি দেখে নেবো। পাশাপাশি পেরিনিয়ামটা আমি লোকের ডিসচার্জটা দেখবো, লোকের উনটা বা এপিসোডেমি জায়গা সেটা দেখবো। ফাইনালি আমি রুগীকে পাটা উঠাই দেখবো পাটা সোয়েলিং আছে কিনা, এবং সবশেষে রুগীকে ব্লাডার বা লিভার শেষে ক্যাথেটার থাকলে ইভেন আমার দেখবো, ক্যাথেটার না থাকলে জিজ্ঞেস করবো যে তোমার ব্লাডার ঠিক হোয়াইট মিক্সিনেশন ডিফিকেশন হয়েছে কিনা। পাশাপাশি এট দ্য সেম টাইম তাকে আমি ইনফলেশনটা দেখবো, যেহেতু রেট অফ ইনফলেশনটা ঠিক আছে কিনা। এট দ্য সেম টাইম তার ব্রেনে কোনো দেখা গেল রুগী তার মানসিক কন্ডিশনটা কেমন, সেটা আমাকে জাজমেন্ট করতে হবে। তার মানে একটা রুগীকে দেখতে গেলে আগে তোমাকে জানতে হবে, যদি চোখ তোমার মানে মন না জানে, তাহলে তুমি চোখ দিয়ে সেটা তুমি দেখতে পারবা। তার মানে তোমার মনের ভিতরে সেটা রাখতে হবে, কি কি জিজ্ঞেস করতে হবে। রুগী হয়তো জানেই না গ্রামের মানুষ কিভাবে হয়, ডাক্তারের কাছে কিভাবে কথা বলতে হয়, তোমাকে এটা খুঁজে খুঁজে বের করে নিতে হবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, অ্যাবনর্মাল পেপারের মধ্যে ডেফিনিশন শিখছি, যে পিপল পাইরেশন ডেফিনিশন, এটার ডেফিনিশন ভালো করে মুখস্থ করতে হবে। পিপল পাইরেশনের মধ্যে কি কি কারণ আছে, শুধু তোমার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বাদ দিয়ে তাকে সবগুলো পিপল পাইরেশনের দায়ী। কতদিনের মধ্যে হবে, 10 দিনের মাথায়, কয়বার দেখবো, 2 বার, 24 ঘন্টা একবার, প্রথম 24 ঘন্টা বাদ দিব। কোথায় মাপবো, মুখে মাপবো, কখনো অ্যাজিলেতে, আমার সিস্টাররা প্রায় যেটা করে অ্যাজিলেতে মাপে। এখন তুমি বলতে পারো একটা থার্মোমিটার কতজনকে দিব, যার জ্বর আসে রুগীকে একটু কাউন্সিলিং করে 10-12 টাকা দিয়ে একটা জিনিস কিনে দেওয়া যায়। রুগীর পয়সা না থাকলে সদকায় জারিয়া করো, নিজের একটা কিনে দেওয়া যায়, তার এটা সদকা হলো, তুমি এটা রুগীকে হেল্প করলা। একটা থার্মোমিটার দাম তো খুব বেশি না আসলে, তাহলে এটা তোমার কাউন্সিলিং হলো। তাহলে মোটামুটি এটাই গেল। আমি আজকে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার শিখছি, যদি আমি উপর থেকে নামি, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ব্রেনের মধ্যে 3টা জিনিস, পোস্টমর্টম ডিপ্রেশন, ব্লু এন্ড সাইকোসিস। ব্রেস্টে শিখছি এনগর্সমেন্ট, অ্যাবসেস, মাস্টাইটিস, ল্যাক্টোজেনাল ফেলিওর। আমি অ্যাবডোমেনে শিখছি উইন্ড ইনফেকশন, সাব ইনভ্যালেশন। পেরিনিয়ামে শিখছি আমি পেরিনিয়াল উইন্ড ইনফেকশন, ইউরেটার ইনফেকশন, পিপল সেপসিস ইউটারাসের ভিতরে। আর পায়ে শিখছি ডিপ ভেন থ্রম্বোসিস। তাহলে আমার অ্যাবনর্মাল পা থেকে মাথা পর্যন্ত সব চলে গেল, কোথাও কিন্তু আমি প্রেসার দিয়ে যাচাই করি। যদি পোস্টমর্টম এক্লাম্পসিয়া পিপিএস, এটা পিপরাল ইমার্জেন্সি হবে, এটা খুব ইমার্জেন্সি, আমাকে দেখতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার আছে, এটা কিন্তু অ্যাবনর্মাল পিপিএস। তুমি বলতে পারো ম্যাডাম কেন এটা হলো না, এটা তো একটা কষ্টের জিনিস। আসলে বইয়ে যেভাবে আছে, যারা বই লিখে গেছে তারা যেভাবে লিখছে তোমাদেরকে আমি সেভাবে ডেলিভারি দেবো। যদিও এটা হওয়া উচিত ছিল, যে পোস্টমর্টম এক্লাম্পসিয়া একটা খারাপ জিনিস, তারপরে যাতে প্রেসারাইজ করতেছে, পোস্টমর্টম হিমোরেজ এটা তো একটা খারাপ জিনিস, তারপরে যেহেতু ইনফার্শন এটা খারাপ জিনিস। তার মানে এই জিনিসগুলো যেহেতু বইয়ে নাই, আমি বইয়ের বাইরে তোমাদের শুধু এটা ইমার্জেন্সি বাট অ্যাবনর্মাল পিপিএম না। এই জন্য তোমাকে জানতে হবে যে বেসিক্যালি অ্যাবনর্মাল পিপিএম এর মধ্যে কারা কারা আসবে। পোস্টমর্টম এক্লাম্পসিয়া, পোস্টমর্টম হিমোরেজ, এগুলো আমার ইমার্জেন্সি, এটা আমাকে ম্যানেজ করতে হবে, বাট এটা অ্যাবনর্মাল পিপিএম এর আন্ডারে আসে না। অনেক সময় টিচাররা বলে যে তুমি এটা রুগীকে প্রেসার বেশি, তুমি কি নর্মাল পিপিএম কেন বলছো, তুমি বলতে হবে ম্যাডাম অ্যাকর্ডিং টু বুকস, বইয়ের ভাষায় আমাকে বলতে হবে যে নর্মাল, যদিও পেশেন্টটা অসুস্থ, তার চিকিৎসার দরকার আছে, পিপরাল ইমার্জেন্সি বাট নট অ্যাবনর্মাল পিপিএম। আমি কোনটা পিপরাল ইমার্জেন্সি কোনটা অ্যাবনর্মাল পিপিএম এটা কিন্তু আমি আলাদা করে দিচ্ছি। সবগুলাই কিন্তু পিপরাল ইমার্জেন্সি, যতগুলো অ্যাবনর্মাল পিপিএম মানে অল অ্যাবনর্মাল পিপিএম সবাই হচ্ছে তোমার পিপরাল ইমার্জেন্সি, কিন্তু সকল পিপরাল ইমার্জেন্সি কিন্তু অ্যাবনর্মাল পিপিএম না। মানে একটা সূত্র যে সকল মানে সবাই হচ্ছে ব্যাক্টেরিয়াল ব্যাক্টেরিওস্ট্যাটিক, কিন্তু সবাই কিন্তু ব্যাক্টেরিওস্ট্যাটিক হতে পারবে না। তার মানে সকল পিপরাল যে অ্যাবনর্মাল পিপরাল যে কন্ডিশনগুলো সব পিপরাল ইমার্জেন্সির মধ্যে পড়ে যাবে, বাট সব পিপরাল ইমার্জেন্সি অ্যাবনর্মাল পিপরাল না। প্রথম যে স্লাইডটা আমি গেছিলাম, প্রথম স্লাইডের মধ্যে কিন্তু এটা আমি বারবার বলে
তোমাদের যে আমরা পিপিআর এর মধ্যে যাওয়ার আগে আমি কিন্তু পিপিআর ইমার্জেন্সি কথাটা বলছি, যে জন্য তোমাকে বলছি পিপিএস পোস্টমর্টেম এক্লাম্পসিয়া ইনভার্সন এগুলো কিন্তু অ্যাবনর্মাল পিপিআর মধ্যে যাবে, কিন্তু এটা ইমার্জেন্সি হিসেবে যাবে। পিপিআর সেপসিস বেস্ট কমপ্লিকেশন ইউরিনারি সাইকিয়াট্রিক এগুলো অ্যাবনর্মাল পিপিআর। সেকেন্ডারি পিপিএস আবার কিন্তু কার্ডিওমায়োপ্যাথি এগুলো কিন্তু অ্যাবনর্মাল পিপিআর মধ্যে আসবে না, এটা ইমার্জেন্সি ম্যানেজ করতে হবে, কিন্তু এটা অ্যাবনর্মাল পিপিআর মধ্যে আনা হয়। বেসিক্যালি আসলে জ্বরটাকে হাইলাইট করা হয়, শুধু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু জ্বরের কারণ। আসলে জ্বর বলতেই অ্যাবনর্মাল পিপিআর, যেহেতু তোমার পিপিএস এ জ্বর থাকে, ফিভার থাকে না, ইনফার্শনাল ফিভার থাকে না, পালমোনারি হ্যামোরেজিক ফিভার থাকে না, সেকেন্ডারি পিপিএস এ ফিভার থাকে না, সাইকোসিস এ ফিভার থাকে না, কার্ডিওমায়োপ্যাথিতে ফিভার থাকে না, যেহেতু ফিভার নাই এই জন্য এটাকে আসলে অ্যাবনর্মাল পিপিআর মধ্যে আনা হয়নি। পিপিআর ইমার্জেন্সির মধ্যে আনা হয়েছে শুধুমাত্র, কিন্তু এটা অ্যাবনর্মাল পিপিআর আন্ডারে আনা হয়নি। কিন্তু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বাদ দিয়ে বাকি সবগুলো, আবার দেখো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কিন্তু জ্বর নাই, তারপর এটাকে অ্যাবনর্মাল পিপিআর মধ্যে আনা হয়েছে। যাই হোক, যারা বই লিখছে হয়তো ওনারা এভাবে চিন্তা করে বইটা লিখছে। এখন 5 মিনিট টাইম দিচ্ছি, কার কোনটা বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, জিজ্ঞেস করো, কোনো সমস্যা নাই। জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নাই। এখন দেখো, এই যে একটা হেলদি মা, এই মাটা ধরে না অসুস্থ ছিল, একটা এত সুন্দর বাচ্চা নিয়ে পিপিআর কন্ডিশন কাটায়, সাইকোলজি গুলো কত ভালো দেখাচ্ছে, বাচ্চাটা হাসি খুশি। এটা যদি বাইরের ছবি, এটা আমি ডাউনলোড করে ঢুকাই দিচ্ছি, কিন্তু জাস্ট এটা দেখো, প্রথম ছবিটা থেকে তাকায় দেখো, যখন একটা মা আমার কাছে আসছিল, মানে আমাদের কাছে, এটা আমাদের হাসপাতালের ছবি, এটা আসলে আমার মেয়ের খুব পছন্দের একটা ছবি। ও সবসময় আমাকে বলে আমি পেটে থাকতে কেমন ছিলাম দেখতে, তো ওই জন্য আমি এই ছবিটা ডাউনলোড করেছি। আমার মেয়ে এখন পিছনে দাঁড়াই আছে, এই ছবিটা সে কিছুটা ডিলিট করতে দেন, আমি বলি হ্যাঁ এটা আমি মা, আর এই যে বাচ্চাটার মুখ, এটা পেটের মধ্যে এরকম ছিলাম। এখন এই যে আমার ফাঁকা দেখতে পাকে আমি দেখতে পাইতাম, তাই এটা একটা জাস্ট একটা ইমাজিন করার চিন্তা। তোমরা মজা পাচ্ছ মনে হয় অনেক কিছু, আমার বাচ্চা খুব মজা পায়, বলে যে এই ছবিটা তুমি ডিলিট করো না, আমি দেখতে কেমন ছিলাম পেটের মধ্যে, তখন ওকে আমি এটা দেখাইছি যে এরকম তুমি ছিলা, পেটের মধ্যে হাসতা, মায়ের পেটে ছিলা। তখন সেই মাটা অসুস্থ ছিল হাসপাতালে, বাচ্চাটা ওয়ারিড, মাটা যদিও হাসি মুখে আছে, তারপরে মা বাচ্চাটাকে নিয়ে ওয়ারিড হয়ে আছে। মা অসুস্থ হওয়া সত্ত্বেও বাচ্চাটাকে সে নিয়ে, মানে নিজের কষ্টটা ভুলে বাচ্চার দিকে তাকাইছে। আর ফাইনালি একটা ছবি দেখো, কি সুন্দর একটা ছবি, যেখানে মা বাচ্চা হাসি মুখে বাড়ি যাচ্ছে, বাচ্চাটাকে সে সুস্থ হয়েছে, মা সুস্থ, বাচ্চা হাতে পেডিস থেকে ফেরত আসছে, মাও তার উরিন ইনফেকশন ছিল হয়তো বা বেস্ট কমপ্লিকেশন ছিল, যে কারণে আমাদের কাছে আসছে, মাটাও সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। তার মানে পিঁপড়া মানে হচ্ছে বেসিক্যালি কিন্তু মা, কিন্তু মা বাচ্চাটা কিন্তু পিঁপড়া নয়, এটা প্রসূতি, পরবর্তী প্রসূতি সেবা বা যেটাকে বলা হয়। তো এই জন্য পরীক্ষার সময় তোমাদের কিন্তু একটু মিসগাইড পারে যে আচ্ছা পেশেন্টের প্রেশার বেশি, এটা কি অ্যাবনর্মাল পিঁপড়া হবে, তোমাকে বলতে ম্যাডাম এটা পিঁপড়ার ইমার্জেন্সি ম্যানেজ করতে হবে, কিন্তু অ্যাবনর্মাল না। যদি ইনফেকশন নিয়ে আসে পেশেন্ট, যদি তার এই সমস্যাগুলো নিয়ে আসে, এটা তার অ্যাবনর্মাল পিঁপড়ার আন্ডারে যাবে না। বাচ্চা অসুস্থ, বাচ্চা মারা গেছে, মারা যাওয়ার যদি সাইকিয়াট্রিক প্রবলেম হয় সেটা অ্যাবনর্মাল পিঁপড়া, কিন্তু মা অসুস্থ, চিন্তা করতেছে, দুশ্চিন্তা, সেটা আলাদা জিনিস। তাহলে বাচ্চা যদি অসুস্থ হয়, বাচ্চার মা খুব সুস্থ আছে, মায়ের কোনো ইনফেকশন নাই, বেস্ট কমপ্লিকেশন নাই, মায়ের প্রেশার ভালো, টেম্পারেচার ঠিক আছে, পালস ঠিক আছে, তার এটা অ্যাবনর্মাল পিঁপড়া। কিন্তু বাচ্চা অসুস্থ হলে মাকে বলা হবে অ্যাবনর্মাল পিঁপড়া সোললি মাতার, অনলি ফর মাদার। অনেক সময় পরীক্ষা হলে দেওয়া যায় বাচ্চা নেই, বাচ্চা পেডিয়াট্রিক্সে ভর্তি আছে, মাকে কিন্তু তুমি ডাকছো, টিচার গাইড করতে পারে, মিস গাইড করতে পারে, আচ্ছা বাচ্চা তো অসুস্থ, হাসপাতালে ভর্তি, তাহলে মাকে তুমি অ্যাবনর্মাল পিঁপড়া বলবো, বলছে না, কেন না, তখন তোমাকে বলতে তারপর সাইকিয়াট্রিক প্রবলেম নাই, পেস্ট কমপ্লেন নাই, উন্ড ভালো আছে, আমি তাই ইউরিন কমপ্লেন নাই, পেপার সেক্স ডোকিয়ার রিসার্চ আছে, কালারটা ঠিক আছে, কোনো ফাউল স্মেল নাই, আমি পাটা এক্সামিন করে দেখছি, পায়ের কোনো ব্যথা ট্যাথা নাই, তাহলে সেই এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি বলে মা ভালো আছে বিধায় মাকে আমরা নরমাল পিঁপড়া আমি বলবো। এখন আমাকে কোশ্চেন করতে পারো, অসুবিধা নাই। হ্যাঁ, বুঝছো কিনা আমি জানি না, ওয়ার্ডে আসলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কোনো কোশ্চেন? কাউন্সিলিং মানে ওয়ার্ডে আসলে তুমি দেখতে পাবা, একটা রোগী আমার কাছে ছিল, ও সারাদিন এসে দেখতাম বালিশটা মাথা নিচে রাখতো না, পরে বুঝলাম বাচ্চাটাকে বালিশ চাপা দিয়ে, মানে এমন সিভিয়ার ডিপ্রেশন। সমস্যা কি, ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে, হাসপাতালে ওর অ্যাটেন্ডেন্স নিয়ে আসছে, কোনো মানে যখন একটা মানুষ অসহায় হয়ে যায়, তখন একটা মানুষ তার সাপোর্ট না পায় ফ্যামিলি থেকে, এমনিতে তার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, তার মধ্যে তার সাপোর্ট নাই। আবার আরেকজন কি হয়েছে, হাজবেন্ড রিক্সা চালাইতো, চিকিৎসা খরচ বহন করতে পারবে না, হাজবেন্ড বেঁচে আছে, হাতের বাচ্চা ফেলে রেখে চলে গেছে। আবার আরেকজন কি হয়েছে, বাচ্চাটা অসুস্থ ছিল, মা খুব ডিপ্রেশন আছে, তখন আমাকে প্রথমে খেয়াল করতে হবে যে মায়ের সাইকিয়াট্রিক কিছু কথা বললে বোঝা যায় মা কি কোনো কারণে দুশ্চিন্তা করতেছে, হয়তো খুব অরিড কোঅপারেট করে না, তখন তুমি বুঝতে পারবে। এটা আসলে পেশেন্ট তুমি না দেখলে কিন্তু আমি থিওরিটিক্যাল কোনোদিন তোমাকে দেখাতে, যতক্ষণ পর্যন্ত না তুমি এটা সিনেমা দেখার মতো, তোমাকে যেটা সিনেমার গল্প আমি বললাম আর তুমি সিনেমাটা নিজের চোখে দেখলা, আর কেউ শুটিং স্পটে যায় শুটিং দেখে আসলো, যে শুটিং দেখে আসলো সে সব দেখতে পারে, যে সিনেমা দেখলো সে কিছুটা তার বুঝতে পারলো, আর যে সিনেমার কাহিনীটা শুনে সে ইমাজিন করলো। তা এই জিনিসগুলো যখন তুমি ওয়ার্ডে আসবা তখন তুমি দেখবা যে ম্যাডাম ওই রোগীটা প্রচন্ড ইরিটেট, কোনোভাবে কোঅপারেট করে না, কোনোভাবে আমি তখন চিন্তা করছি দেখো ওর কিন্তু একটা পোস্টমর্টম ডিপ্রেশন পুরো চলতেছে, হয়তো এটা কিন্তু তাহলে তুমি এটা নর্মাল ভাবে রেজাল্টটাকে আমরা অ্যাবনর্মাল পিপলটাকে খুব একটা আমাদের দেখা হয় না, আমি এই ধরনের কোনো ঝামেলা হলে রোগীকে ছেড়ে দিয়ে পেশেন্টকে আমরা
সাইকিয়াট্রিস্টে পাঠাই দিই। তারপর তোমাকে কাউন্সিলিং করতে হবে যে মা তোমার একটা নতুন বাচ্চা, এই বাচ্চাটাকে টেক কেয়ার করো। আমরা রোগী অ্যাটেন্ডেন্স থেকে অ্যাসুরেন্স করি আপনি যতই হোক ওটা একটা ব্যথা হচ্ছে যে নর্মাল ডেলিভারি হতে পেটে ব্যথা হয়, যে সেন্সেশন করে পেটে ব্যথা হয়, তাহলে তোমার উচিত হবে বাচ্চাটাকে সাপোর্ট দেওয়া, বাচ্চাটা একটু পড়ে না, মা একটু ঘুমা। যে সময় মা যদি রেস্ট না পায় তাহলে বাচ্চাটাকে সে তো খাওয়াতে হবে, নিজে সে আরাম না পেলে বাচ্চাকে সে কিভাবে আরাম দিবে। অনেক সময় ডাক্তারের সঙ্গে কিন্তু মিসবিহেভ করে রোগীর লোকজন, রোগী নিজে। আমি সব যে হ্যান্ডেল করা শিখবো। কারণ রোগী একটা অসহায় অবস্থায় আমার কাছে আসছে, ও যদি ভালো থাকতো যদি হাসপাতালে সে আসতো না, যেহেতু সে আছে একটা নতুন কন্ডিশন, আমি যদি একটা হাসপাতালে একটা হঠাৎ করে আমাকে ঢুকাই দেওয়া হয় রোগী হিসাবে কিন্তু গেলে কিন্তু নিজের চেহারাটা তখন বোঝা যায় যে কতটা অসহায় লাগে। আমাদের টার্গেট হবে রোগীকে কাউকে রিঅ্যাসুরেন্স করা, একটা সেম আবার সিভিয়ার পর্যায়ে গেলে বাচ্চাকে সরাই দিতে হবে, একদম সাইকিয়াট্রিস্টে পাঠিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, কোশ্চেন থাকলে বড় সমস্যা নাই। আমি বারবার বলতেছি আসলে কোনো কিছু বোঝাতে পারতেছি না তোমাদের, আমি দ্রুত শেষ করে ফেললাম, আজকে আরো ক্লাস নিব সামনে ইনশাল্লাহ। শুধু খেয়াল করে দেখো যে আজকে যেটুকু পড়াইছি এর মধ্যে কোনো স্লাইড তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় প্রয়োজন হলে লিখে রাখো, নেক্সট যে ক্লাসে যে টপিকটা আমি পড়াবো সেখানে হয়তো একটু ভালো বুঝা দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে বলো, না থাকলে অফ করে দিচ্ছি। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে তোমাদের? নাই মনে হয় আজকে এখন। থাকতে পারে, বুঝতে পারতেছ না কারণ ওয়ার্ডে যখন যাবা, যখন পেশেন্ট দেখবো তখন একই ইমপ্রেশন ডিফারেন্ট ভাবে আসছে। কেউ গাইনোস্ট্রিশন অ্যাপিয়ার করে নিয়ে আসছে, এমন হতে পারে সেলাই দেওয়া হয়েছে সেকেন্ডারি, তখন তুমি পাবা। আবার অনেক সময় পেশেন্টের জাস্ট উন্ড রাপচার হয়ে গেছে, যার জায়গাটা ফেটে গিয়ে কালচার কালেকশন সেটা তুমি পাবা। কেউ অবশ্যই বলবে যে ম্যাডাম আমি তো কালেকশনটা পাইছি, কেউ পাস পাবা, কেউ পানির মতো ওয়াটার ডিসিজ পাবা, কেউ পাস পাবা, কেউ হয়তো গাইনোস্ট্রিশন অ্যাপিয়ার হওয়া অবস্থা পাবা, কেউ ড্রাই পাবা, কেউ আবার সেলাই দেওয়া অবস্থা পাবে। ডিফারেন্ট ভ্যারাইটিস পাবে। যখন তুমি দোকানে যাবা একই শাড়ি দেখবা ডিফারেন্ট নামে ডিফারেন্ট কালার রোগী তোমাকে দেখাবে। যখন তুমি ওয়ার্ডে ঢুকবা তোমাদের তখন দেখবা যে আসলে মেডিকেল সায়েন্স একমাত্র আমরাই মনে হয় ক্লাস নিচ্ছি। আমার বাচ্চা পরে আজ পর্যন্ত কোনো অনলাইন 2 বছর ধরে ক্লাস হচ্ছে না। আমার বড় কলেজের প্রফেসর সে কোনো ক্লাস ওইভাবে করাচ্ছে, শুধু একমাত্র ডাক্তাররাই কেন পড়াচ্ছি। ডাক্তার না হলে হাসপাতাল চালাচ্ছি। আমি যদি তোমাকে সেভ না করি, তুমি যদি ডাক্তার না হও তো বছরের পর বছর ধরে তুমি কিন্তু ডাক্তার না হতে পারে সার্ভিস দিবে কে, মানে কিছুটা স্বার্থ নিয়ে এসে চলতেছে। হাসপাতাল আসলে আমাদেরকে প্রোভাইড করতে হবে, আমাকে এই যতই করোনা রোগী পাশে তার সরকার ফান্ড রাইজ করুক, পুলিশ এসে ধরে নিয়ে যাক, আত্মীয় স্বজনকে মানে তোমার খাওয়া দাওয়া দেব, আলটিমেটলি যদি ডাক্তার তৈরি না করি তাহলে এই রোগীর লোডটা তুমি নিতে পারবো না। সুতরাং ডাক্তারের প্রফেশনটা সবার থেকে কিন্তু আলাদা। ধরে নাও আমরা একটা পিউপার ইমার্জেন্সি যেমন কথা আছে, আমরা অল টাইম ডক্টর একটা ইমার্জেন্সি মধ্যে থাকবো। সবসময় মনে রাখবা এমন একটা ইমার্জেন্সি যেটা তোমার লাইফ লং, সারা জীবন তোমার থাকবে। তোমার বাসায় যদি কেউ অসুস্থ হয় সবার আগে তোমার ভাই বোনেরা হয়তো ঘুমাবে, রেস্ট করবে, চলে যাবে, তোমাকে হাসপাতাল তাকে নিয়ে যাওয়া লাগবে, তাদের কথা বলা লাগবে, চিকিৎসার খোঁজ খবর নেওয়া লাগবে, মানে নিজেরও খেয়াল করা লাগবে, পরিবারেরও খেয়াল করা লাগবে, এট দ্য সেম টাইম তোমাকে কিন্তু রোগীর সেবা করা লাগবে। তাহলে আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের যে আজকে যে আমার প্রশ্ন রাখতেছে যে স্লাইডটা তোমাদেরকে আমি পড়াচ্ছি কিন্তু তোমাকে রোগী দেখাতে পারলাম টপিকটা দেখছি একটু কোরিলেট করো, যেটা দেখতে পাচ্ছ সেটা একটু দেখে নাও। আর যখন ভিডিওটা অফ হয়ে যাবে নিজেরা একটু আমার কথাগুলোর সাথে মানে প্রতিটা স্লাইড মিলাই থাকো, প্রয়োজন হলে পজ দিয়ে দিয়ে একটু থেমে থেমে প্রতিটা স্লাইড দেখো, ছবিগুলো দেখো, লেখাগুলো পড়ো। কোনো বুঝতে অসুবিধা হলে নোট করে রাখো, ওয়ার্ডে সরাসরি রোগী দেখাবো অথবা আমি লেকচার যতটা পারি আমি আগাই নেবো। হ্যাঁ, আমার জন্য দোয়া করে ভালো ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে তাহলে কি পড়বা বলো দেখি? 5 এর পড়াইছে কেউ মানে এরকম করে স্লাইড দিয়ে? না ম্যাম, আমি আসলে না পরীক্ষা হিসেবে যাচ্ছি, প্রত্যেকটা কেস দিবে, প্রি-এক্লাম্পসিয়া দেয় ওটা আমি পড়াই ফেলছি, প্রোলাপস দেয় সেটা আমি পড়াই ফেলছি, নরমাল পিপ্রাম সেটা পড়াইছি, অ্যাবনর্মাল পিপ্রাম দিয়ে পড়াইছি, ফাইবারটা তাহলে ফাইবারটা পড়াই দিই। যদি কেউ ক্লাস নিয়েও থাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একই টিচার যদি 10টা টিচার যদি তোমাকে পড়ায় তোমার কনসেপশন ক্লিয়ার হবে। নেক্সট আমার আসলে অ্যাবর্শন মোলার একটুপিক তিনটার মধ্যে একটা পড়ানোর কথা, যদি আমি পারি পড়াতে, পারলাম না পারলে ফাইবার পড়াবো। ফাইবারটা তোমাদের পরীক্ষায় থাকবে। হ্যাঁ, লিটারে থাকবে, কেস থাকবে, ফাইবার থাকবে। হ্যাঁ বলো। ক্ষেত্রে ম্যাম ইনসিশন আর যে ড্রেনেজ দিবে ওইটা ম্যাম লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায় না? কোনটা রে? ওই যে আছে লোকাল দিয়ে তো। হ্যাঁ, পেশেন্ট যদি খুব অরিচ হয়, পেশেন্ট যদি অনেক বড় অ্যাবসেস হয় সেক্ষেত্রে আমরা যেয়ে দিই। আর যদি পেশেন্ট যদি তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লোকালি, এটা তোমার আউটডোর প্রসিডিওর। আউটডোর মানে পেশেন্ট তো করে অ্যানেস্থেসিস বসে থাকে না। আমরা কি করি, আমি যে আমার হেলথ কাউন্সিল যখন চাকরি করতাম ওখানে তখন অ্যানেস্থেসিস বালাই নাই, সেখানে কি করতাম আমি জাস্ট লোকাল ইনজেকশন দিয়ে ওই অ্যাবসেসটা ড্রেন করে দিতাম। আমি করতাম না, সাব স্পেশালিটি সার্জারি ওয়ার্ডে করার কথা, তারপরে গাইনোকোস্টটা করতে পারবে। আবার ওয়ার্ডে অনেক সময় ওয়ার্ডে করে দিতে পারি, অথবা আমরা ওটিতে নিয়ে যে লোকাল অ্যানেস্থেসিয়াতে করতে পারি। এটা তোমার অ্যানেস্থেসিয়া কথা আমি একটু উজ্জ্বল করছি, এটা লোকাল দিয়ে করা যায়। আর যদি অনেক বেশি পেশেন্ট ওয়ার্ডে থাকে, পেশেন্ট পার্টি যদি খারাপ থাকে, দেখা গেলো যে না ব্রেস্টের অ্যাক্সেসে এত বেশি যে অনেক লম্বা সময় লাগে, যদি 10 করে হয়
লোকাল দিয়ে তুমি কাজ করতে পারো। যদি মনে হয় না 10 মিনিট আমার একটা হবে না, এটা আমার অ্যানাস্থেশিয়া দিয়ে করতে হবে, তা দিয়ে দেবে। যেমন আমরা ওন ইনফেকশন যখন সেকেন্ডারি দিই, আমরা কিন্তু পুরোপুরি অ্যানাস্থেশিয়া দিই না। আমি আমার লাইফে আজ পর্যন্ত কোনো জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে কিন্তু এইভাবে, আমি খুব খারাপ পেশেন্টের সিজার করছি, এরকম করে জেনারেল অ্যানাস্থেশিয়া স্পাইনাল দিই। আর কারাগারে বসে পরিচালনা করছেন, নিয়মিত মিটিং করছেন। আমরা কিন্তু ওন ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু স্ক্যানে যখন সেটা কিন্তু লোকাল অ্যানাস্থেশিয়া দিই, ওখানে কিন্তু আমরা কিন্তু স্পাইনাল পাওয়ার দিয়ে দেই না। হ্যাঁ, ওয়ার্ডে আসো, তোমরা নিজেরাই হ্যান্ডেল করো। আমাদের মধ্যে এই অ্যাক্সিডেন্ট তোমরা করবা, এই সেকেন্ডারি প্রসেকশন